তোর হবু বর হাফ প্যান্ট পরে তোকে দেখতে এসেছে। কথাটি বলে হেসে কুটি কুটি তৌসা। আনিশা খালাতো বোন তৌসার কথায় অবাক হলো। আনিশা এবার সবে ইন্টারে উঠেছে, বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছে তার নেই, কিন্তু মায়ের কথার উপর সে কিছু বলতে পারবে না। আর তাই চুপচাপ তৈরি হয়ে গেছে পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য। বাড়ির ছোট মেয়ে, সে তার বড় এক ভাই আছে, বাবা জার্নালিস্ট, মা টিচার। আনিশাকে নিয়ে পাত্রপক্ষের সামনে গেল তৌসা। আনিশার মাথায় ঘোমটা দেয়া, কিন্তু তার মন ছটফট করছে হাফ প্যান্ট পরে থাকা লোকটিকে দেখে। কে এমন ব্যাককল মার্কা কাজ করেছে তাকে দেখতে চায় আনিশা। আনিশাকে দেখেই পাত্রে মা মিসেস রহিমা চৌধুরী উঠে এলেন। তৌসা আনিশাকে ইশারা করলো ওনাকে সালাম করতে। আনিশা সালাম করতে নিলে রহিমা বেগম আটকে দিলেন। থাক মা থাক, সালাম করতে হবে না। ভারী মিষ্টি দেখতে তুমি, এসো আমার পাশে বসো। আনিশাকে রহিমা বেগমের পাশে বসানো হলো। আনিশা বারবার এদিক ওদিক তাকাচ্ছে, কে হাফ প্যান্ট পরে আছে তাকে দেখতে, কিন্তু দেখতে পেল না কাউকে। কিন্তু সামনে সোফার দিকে খেয়াল করতে দেখলো কেউ একজন প্লাজোর সাথে পাঞ্জাবি পরে বসে আছে। আনিশা প্রচুর হাসি পেলেও সেটা কন্ট্রোল করার চেষ্টা করছে। ওদিকে যার এত দূর অবস্থা সে মনে মনে রাগে ফুলছে। তার পাশে বসা তার বাবা। সে তার বাবাকে বলে, বাবা, বাসায় কি যাবা না? ইয়াস, থামো তো। এমনিতেই তো পাজামা না পরে এসেই এক কেলেঙ্কারি বাঁধিয়েছো, এখন আবার এভাবে ছটফট করছো। তোমার আম্মু কিন্তু বাসায় গিয়ে চিল্লাবে। বাবার কথায় মুখ আরো তেতে হয়ে গেল ইয়াসের। সে মনে করছে সকালের কথা, সে কেন পাজামাটা পরলো না। ফ্ল্যাশব্যাক। গভীর ঘুমে আচ্ছন্ন ইয়াস। তখনই তার রুমে আসে রহিমা বেগম। ছেলের মুখে এক জগ পানি ঢেলে দেয়। লাফিয়ে উঠে ইয়াস। আম্মু, এটা কি করতেছো? এমনি পানি দাও কেন? সন্ধ্যা 7টা বাজে, তুই এখনো ঘুমাস কেন? সারাদিন দেখি ঘুমাস। এমনি তো মইরা থাকবি, তাও বুঝবো না যে মরছিস, ভাববো ঘুমিয়ে আসিস। মায়ের কথা কি উত্তর দিবে তা জানা নেই ইয়াসের। সে এখন প্রচন্ড বিরক্ত। ইয়াস বাবু শোন না, বলো আম্মু। তোর জন্য ভালো একটা সম্বন্ধ এসেছে। আমি কতদিন বলছি আম্মু, আমি এখন বিয়ে টিয়ে করবো না। তুই করবি না, তোর বাবা করবে। এসব তুমি কি বলো ইয়াসের আম্মু? রুমে ঢুকতে ঢুকতে বলে উঠে রিশাদ চৌধুরী। কথাটা বলে নিজেই ব্যাকল হয়ে গেছেন রহিমা বেগম, তাই কথা পাল্টিয়ে বলে, কাল মেয়ে দেখতে যাব, রেডি থাকবি। সকাল সকালই বের হব। আর খবরদার, এবার যদি মেয়ে দেখে এসে ক্যান্সেল করিস তো তোকে বাসা থেকে বের করে দিব। আমার ছেলে বউয়ের মুখ দেখার থেকে কেউ আটকাতে পারবে না এবার। বলে হনহন করে চলে যায় রহিমা বেগম। রিশাদ সাহেব ছেলের দিকে তাকিয়ে বলে, বুঝলে ইয়াস, তোমার মা একা আর ঝগড়া করে পেরে উঠছে না, তাই একটা সঙ্গী চাইছে, এনে দেও তো তাড়াতাড়ি। বলে রুম ত্যাগ করে রিশাদ সাহেব। ইয়াস ভাবে, এমন ফ্যামিলি কার আছে, ধ্যাত তার ঘুমটা। ইয়াস উঠে সোফায় শুয়ে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল 11:30টায় সবাই বাড়ির বাইরে ওয়েট করছে। ইয়াসের বড় ভাই ইরফান, তার বউ ইরা, রহিমা বেগম, রিশাদ সাহেব সকলে, কিন্তু বরের কোনো খবর নেই। রহিমা বেগম তো রেগে বলেন, এই ছেলের ঘুম কি এ জীবনে ভাঙবে না ইরফানের বাবা? তোমার মতো হয়েছে। কি কি বললে? এই জন্য আমি তোমার সাথে কথা কম বলি। এদিকে শ্বশুর শাশুড়ির এই মিষ্টি ঝগড়া দেখে ইরা হেসে বলে, মামুনি, তুমি এমন করো না, আমি ভাইয়াকে ডেকে আনছি, দাঁড়াও। আচ্ছা মা। ইরা গেল ইয়াসকে ডাকতে। ইরা গিয়ে দেখে ইয়াস মনের সুখে ঘুমাচ্ছে। ইরা গিয়ে জানালার পর্দা সরিয়ে দেয়। চোখে আলো পড়তে উঠে বসে ইয়াস। ভাবিজান, এভাবে আমার ঘুমের শত্রু হচ্ছ কেন? কারণ তুমি এখনো উঠো নাই আর সবাই বাইরে ওয়েট করছে। কি? কেন? কেন আবার, মেয়ে দেখতে যাওয়ার কথা আজ না? শিট, আমি তো ভুলে গিয়েছিলাম। এখন তাড়াতাড়ি উঠে রেডি হয়ে এসো, নইলে মামুনি আসলে তোমার খবর আছে। আমি আসছি 5 মিনিটে। ওকে। ইরা রুম থেকে চলে যায়। আর ইয়াস ফ্রেশ হয়ে এসে কাভার্ড খুলে একটা পাঞ্জাবি পরে নেয়। তারপর চুল সেট করে হাতে ওয়াচ পরতে পরতে বাড়িতে আসে। ইয়াসকে দেখে সবাই গাড়িতে বসে আছে। ও গিয়ে বসে, তারপর চলে আসে, কিন্তু কারোই খেয়াল নেই যে ইয়াস প্যান্ট পরে নাই। রাতে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘুমিয়েছিল, কিন্তু উঠে পাঞ্জাবি পরলেও পাজামাটা সে পরেনি। আনিশাতে বাসায় গাড়ি এসে থামতে সকালে গাড়ি থেকে নেমে পড়ে। ইয়াস ফোনের দিকে তাকিয়ে গাড়ি থেকে নামে। তারপর সামনে তাকিয়ে দেখে সকলে অবাক চোখে ওর দিকে তাকিয়েছে। আর রহিমা বেগম রেগে তাকিয়ে আছে। মেয়ের বাড়ির সকলে মুখ টিপে হাসছে।
কথায় কথায় ইয়াসের কানে এক কথা এলো, তা হলো হবু বর হাফ প্যান্ট পরে পার্টি দেখতে আসছে। কথাটা কানে যেতে ইয়াস নিচের দিকে দেখে সে সত্যি পাজামা পরতে ভুলে গেছে। এমন ঘটনা বোধহয় আগে কখনোই হয়নি। মেয়ে দেখতে এসেছে হবু বর হাফ প্যান্ট পরে। ইয়াস অসহায়ভাবে তার মায়ের দিকে তাকিয়ে আছে। রহিমা বেগম রেগে ভেতরে চলে যান। ইরফান যেতে নিলে ইয়াস হাত ধরে আটকে দেয়। ছাড় আমার হাত, তোর সাথে দাঁড়িয়ে থেকে বেইজ্জতি হতে আমি পারবো না। ভাইয়া হেল্প। আমি পারবো না, এখন এই হাফ প্যান্ট পরেই মেয়ে দেখ, গাধা একটা। ধ্যাত। সবাই ইয়াসকে রেখে ভেতরে গেল। তখন তৌসার বোনের হাজবেন্ড অনেক এগিয়ে আসে ইয়াসের দিকে। আরে তুমি এভাবে মুড অফ করো না, এসো আমি তোমাকে হেল্প করছি। থ্যাংক ইউ ভাইয়া, একমাত্র আপনিই বুঝলেন আমার অবস্থাটা। অনেক রুমে এসে ইয়াসকে ওর একটা নিউ প্যান্ট পরতে দেয়। ইয়াস খুশি হয়ে পরে নেয়, বাট প্যান্টটা এতই ঢিলা হয় যে খুলে যেতে নেয় বারবার। আসলে অনেক একটু গুলুমুলু টাইপ। ইয়াসের অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচে। আর কি করার, এই প্যান্ট পরে কোনো রকম ধরে সোফায় গিয়ে বসে পড়ে ইয়াস। বর্তমান ইরফান ওকে দেখে হেসে কুটি কুটি। আনিশার আম্মু সকলে খাবার দিচ্ছে, সবাই একে অপরের সাথে কথা বলছে। তখনই ইয়াসের বাবা বলে, আমাদের তো সব কথা বলা হলো, এবার যারা সারা জীবন একে অপরের সাথে থাকবে তাদের একে অপরের সাথে আলাদা কথা বলা উচিত। তাই তো। আনিশা মা, যাও ঈশার বাবাকে নিয়ে ছাদে যাও, কথা বলো দুজনে। আনিশার নাক পিটপিট করছে অনেকক্ষণ ধরে, ভাবছিল কখন এখান থেকে উঠবে। তার মধ্যে এ কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল ওর। তারপরও হাসি মুখে উঠে দাঁড়ালো আর ইয়াস প্যান্ট নিয়ে বহু কষ্টে ছাদে উঠলো। বেশ অনেকক্ষণ ধরেই দুজনেই চুপ। ইয়াস ভাবছে কিছু বলবে, তখনই তোরসা সহ কয়েকজন কাজিন জুস নিয়ে এলো। আনিশা এই সুযোগে সাইডে গিয়ে নাক মুছে নিল। ওর কাছে টিস্যু থাকেই সবসময়, কিন্তু কথা হলো টিস্যুটা ফেলবে কোথায়? নিচে বিল্ডিং নির্মাণের কাজ চলছে, আর ছাদের মধ্যে ফেলে যদি ইয়াসের চোখে পড়ে যায় একটা লজ্জাজনক ঘটনা হবে। তাই আনিশা ঠিক করলো চোখ বন্ধ করে সামনের দিকে চলবে। করলো তাই। তারপর চোখ খুলতে দেখলো ইয়াস ওর দিকে আসছে আর ওর মাথায় টিস্যুটা। ইয়াস বুঝেছে কিছু একটা ওর মাথায় পড়েছে। কি সেটা দেখার জন্য মাথায় হাত দিয়ে দেখলো টিস্যু। ইয়াস অদ্ভুত চোখে আনিশার দিকে তাকালো। আনিশা মেয়েকে এক হাসি দিয়ে ওখান থেকে সরে অন্য পাশে গেল। কাজিনে চলে গেছে জুসের ট্রে রেখেই। আনিশার আম্মু ছাদে আচার রোদের জন্য একটা টেবিল রেখেছে, তার উপরে জুসের ট্রে রেখে গেছে তোর সারা। আনিশা জুসের গ্লাস জোড়া থেকে একটা গ্লাস নিয়ে খেতে লাগলো। তখনই আনিশার পাশে এসে দাঁড়ায় ইয়াস। ইতস্তত বোধ করছে ও। আনিশা বুঝেছে ইয়াস এসে দাঁড়িয়েছে ওর পাশে, কিন্তু লজ্জায় তাকাতে পারছে না। হ্যালো, ওয়াশরুম কোথায়? আমি নিয়ে যাচ্ছি, আসুন। আনিশা গ্লাসটা ট্রেতে রেখে ইয়াসের দিকে তাকালো। বেশ হাসি পাচ্ছে ওর, তবুও চেপে রেখে ইয়াসকে ওর রুমের ওয়াশরুম দেখিয়ে দিল। আর ইয়াস অদ্ভুতভাবে তাকিয়েছে আনিশার দিকে। মেয়ে দেখতে এসে এমন পরিস্থিতি পড়তে হবে জানলে ইয়াস আসতোই না। কাল শ্যাম্পু করেছিল সে, এখন মন চাচ্ছে আবার গোসল করতে। এমনিতে ইয়াস অনেক অলস, ঘুম তার ভীষণ প্রিয়। শ্যাম্পু করার ভয় শীতকালে একদিন পর পর গোসল করবে বলে এবার ঠিক করেছে। ইয়াস কোনো রকম পাজামাটা ভালো করে বেঁধে চুল পরিষ্কার করে নিল। তারপর বের হয়ে দেখে আনিশা দাঁড়িয়ে আছে। ইয়াস আনিশা দুজন একসাথে নিচে গেল, সবাই যেখানে আছে সেখানে। ওদের দেখতে একটা 5 বছরের ছেলে, আনিশাদের প্রতিবেশী আর কি। সে বলে উঠলো, এ মা দেখো, ছেলে হয়ে মেয়েদের প্লাজো পড়েছে। ছেলেটির পাশে ছিল তার মা। এ কথা শুনে ছেলের মুখে হাত দিয়ে চেপে ধরলো। আনিশা এবার হাসি আটকাতে পারলো না, হেসেই দিল। হাসির মাঝে ইয়াসের দিকে তাকিয়ে হাসি বন্ধ করে সবার সামনে দাঁড়িয়ে গেল দুজন। ইরফান ঈশানের কানে কানে প্রশ্ন করলো, কেমন লাগলো হবু বউকে মেরে ভাই? ইয়াস অসহায় একটা লুক দিল। কি বলবে ও? আলাদা কথা বলতে গিয়ে কথা তো বলা হয়নি, উল্টো নাক মোছা টিস্যু ওর মাথায় পড়েছে। ছি ছি, কি লজ্জাজনক কথা। কথা বলে সবাই ঠিক করলো 10 দিন পর এঙ্গেজমেন্ট এবং তার 20 দিন পর বিয়ে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ইয়াসরা চলে গেল। ইয়াসরা যেতেই আনিশা সোফায় বসে গলা ফাটিয়ে আর হাসতে লাগলো। ওদিকে গাড়িকে মুখে বিরক্ত নিয়ে বসে আছে ইয়াস। এরকম ঘটনা মেয়ে দেখতে গিয়ে কি কারোর সাথে আজ পর্যন্ত হয়েছে কিনা সন্দেহ। বাড়ি পৌঁছে ইয়াস আগে গেছে শাওয়ার নিতে। এগিয়ে কফি খেতে ইয়াসকে ডাকছে রহিমা বেগম। এই ছেলে আবার ঘুমিয়ে পড়েছে আমি নিশ্চিত। কি এক কাণ্ড ঘটিয়ে এলো, হ্যাঁ? আমার মান সম্মান আর একটু হলেও যাচ্ছিল। ওরা ভালো বলে রাজি হলো, না হলে এই ব্যাকেল ছেলেকে কেউ মেয়ে দিত না। আহ ইয়াসের মা, থামো তো, ছেলেটা না হয় একটা ভুল করে ফেলেছে,
সারাটা সপ্তাহ তো কলেজে যাই ক্লাস করাতে, প্রফেসর বলে কথা, দুটো দিনই তো বাড়ি থাকে, তাই এভাবে ঘুম নিয়ে খোঁড়া দিচ্ছ। আর তাছাড়া ও তো বেকার নয় যে ওর কাছে কেউ মেয়ে দিবে না। তুমি থামো, একদম ছেলের হয়ে সাফাই গাইবে না। হাফ প্যান্ট পরে গিয়েছে ও মেয়ে বাড়িতে, আর কলেজ থেকে এসে এক ঘুম দেয়, রাতে উঠে 2টা-3টা পর্যন্ত জেগে থাকে। এমন ছেলে আছে কোথাও? তাও এত বড় ছেলে, টিনেজার তো নয় যে এমন করবে। বিয়ের আগে একটু এমন করছে, বিয়ের পর ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কফিটা দাও, আমি দিয়ে আসছি। ধরো, ভালো লাগে না আর। বলে কফি রিশাদ সাহেবের হাতে দেন রহিমা বেগম। ইয়াস মাথা মুছতে মুছতে বের হলো। তখনই রিশাদ সাহেব রুমে এলেন। রুমে এসেই ছেলেকে বললেন, দরজাটা লাগাও, কিছু কথা বলি, না হলে তোমার মা শুনলে আবার খেপে যাবে। ইয়াস বাবার কথায় দরজা লাগিয়ে দিতে বলল। তোমরা যে এত বড় হইছো, কদিন পর দাদু দিদা হবা, এখনো এইভাবে ঝগড়া করো কেন? আমি না, তোর মা করে। ওই মহিলার আমার সাথে শত্রুতা আছে, কোনো জন্মের তারই প্রতিশোধ নিচ্ছে। আম্মু একটু এমন রকচটা হলেও মনের দিকে তো ভালো বাবা। তা তো ভালোই, বিয়ের পর প্রথম প্রথম ভালোই ছিল। আমার মনে হয় আমার বউ বদলে গেছে। বাবা, আচ্ছা বাদ দিচ্ছি, যেটা বলছিলাম, মেয়ে কেমন দেখলে? ইয়াসের কপালে ঘাম জমতে শুরু করলো রিশাদ সাহেবের কথায়। নিজেকে সামনে নিয়ে বলল, ভালো, তবে ওকে বিয়ে করতে পারবো না বাবা। কেন, মেয়ের কি কোনো সমস্যা আছে? না বাবা, তা নয়, আসলে মেয়ে আমার থেকে ছোট অনেক। খুব বেশি ছোট না, তুমি এবার কলেজে জয়েন করেছো পড়াশোনা শেষ করে, আর ও ইন্টারে পড়ে, আর মেয়ে আমাদের পছন্দ। তেমন হলে 2 বছর অপেক্ষা করব। কি দরকার বাবা, বাদ দাও না। আমি বাদ দিলেও তোমার মা বাদ দিবে না। তুমি বলবা তোমার মেয়ে পছন্দ না, মা করে দিবে, কারণ তোমার পছন্দতে আম্মুর একটুও বিশ্বাস নাই। এমনে বাবাকে ইনডাইরেক্টলি অপমান করতে পারলি ইয়াস? কই অপমান করলাম? আমি শুধু বললাম তুমি এটা বলবা। তোর আমার ছেলে হয়েও তোর মায়ের পক্ষ কথা বলিস? বাবা, কিসের মধ্যে কি বলো? ঠিকই বলি, আমি তোর বিয়েটা পিছিয়ে দেব, কিন্তু এতে আমার লাভ কি? কি চাও তুমি? ড্রেসিং টেবিলের সামনে চুল সেট করতে করতে প্রশ্ন করে ইয়াস। আজ রাতে তোর মা ঘুমলে তুই আমাকে একটা বিয়ারের বোতল এনে দিবি, অনেকদিন খাই না। বাবার কথায় চোখ চড়াক গাছ ইয়াসের। বাবা, তোমার না এসব খাওয়া নিষেধ? মাঝে মধ্যে খেলে কিছু হয় না, তুই পারবি কিনা বল? ঠিক আছে, তবে জাস্ট 1 গ্লাসের বেশি নয়। ওকে। রিশাদ সাহেব খুশি মনে ইয়াসের রুম ত্যাগ করলো। ইয়াস বেডে বসে ভাবছে, কার বাবা এমন আজব হয়, ছেলেকে কিনা শর্ত দেয়। আসলে তার বাবা এখনো ছেলে মানুষই রয়ে গেছে। ইয়াস মনে মনে বলে, আই লাভ ইউ আব্বু, মাই আইডল। রাত 10:30, খাবার টেবিলে সবাই উপস্থিত। খাওয়া শুরু করতে রহিমা বেগম সকলের উদ্দেশ্যে বললেন, সবার মতামত কি? মেয়ে কেমন লাগলো? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে মামুনি। আমার আর মোহনার যখন ভালো লেগেছে তখন তো আর কোনো কথাই নাই। আম্মু, তুমি যে জানতে চাইছো, যদি বলি আমার ভালো লাগে নাই, তাহলে কি বিয়ে ক্যান্সেল করবা? তুই বলার কে রে? তুই, তোর বাবা আর তোর ভাই 3টা গরু, তোরা ভালো মন্দ কিছু বুঝিস না। ইয়াসের মা, সব কথাই আমাকে না টানলে তোমার হয় না? আমি টানাটানি? কোথায় কথা আসলো? রিশাদ সাহেব ছোট ছেলের কানের কাছে গিয়ে বলে, দেখলি তোর মা একটুও সম্মান দেয় না আমায়, থাকছি না এ বাসায়। ইরফান, তোর বাবাকে বল আমি ছাড়া তাকে সহ্য করার মতন কেউ নেই। তুমি এটাও শুনেছো? কান আছে আমার, শুনবই তো। বাবা তার ঝগড়া থামাতে ইয়াস বলে, আম্মু, বাবা তোমাকে কিছু বলতে চাই। বলো। আমি বলছি কি ইয়াসের আম্মু, বিয়েটা কিছুদিন পর করাও, কারণ মেয়ে এখনো ছোট, এইচএসসিটা দিক, তারপর না হয় বিয়ে হবে। এখন এঙ্গেজমেন্টটা করে রাখি। না, বিয়ের পরও তো পড়াশোনা করতে পারে, এখন বিয়ে হলে কি সমস্যা? আহা, বুঝো না কেন? বুঝি, এসব রাখো আর খাও। তুমি বোঝার চেষ্টা করো, ওকে সেকেন্ড ইয়ারে উঠুক মেয়ে, তারপর বিয়ে দিও। ঠিক আছে। ইয়াস একটা স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর সবাই খাওয়া শেষ করে যে যার রুমে শুতে গেল। রাত 12:10। ইয়াস রুমের দরজা দিয়ে মাথা বের করে উকি দিল।
না, কেউ নেই। ইয়াস গুটি গুটি পায়ে ড্রয়িং রুম এলো। এসে দেখে রিশাদ সাহেব বসে বসে ঘুমিয়ে পড়েছে। ইয়াস হাসে। সে তার বাবাকে ভালো করে শুইয়ে দিয়ে রুম থেকে কম্বল এনে গায়ে জড়িয়ে দেয়। বাবা, তুমি এখন আগের মতোই কিউট আছো। লাভ ইউ বাবা। হয়তো সামনাসামনি কোনোদিন বলতে পারবো না, পৃথিবীতে একমাত্র বাবা তুমি আছো বলে নিজের সব চাওয়া পাওয়া পূরণ হচ্ছে। লাভ ইউ বাবা। কথাগুলো বলে পিছিয়ে ঘুরতে দেখে ইরফান দাঁড়িয়ে আছে। ভাইয়া, তুমি কখন এলে? একটু আগে। তোমার মন খারাপ কেন ভাইয়া? এমনি যা, ঘুমাতে যা। তোর হাতে কি ওটা? ইয়াস বিয়ারের বোতলটা লুকিয়ে ফেলল। কিছু নাই ভাইয়া। আচ্ছা যা। ইয়াস ওর রুমে চলে গেল। সকাল সকাল রেডি হচ্ছে। ইয়াস আজ কলেজে যেতে হবে, ক্লাস আছে। ক্লাস শেষ করে বন্ধুদের সাথেও দেখা করতে হবে তাকে। তাড়াতাড়ি রেডি হয়ে এসে ব্রেকফাস্ট করতে বসে। সবাই আছে সেখানে। রিশাদ সাহেব আর ইরফান অফিস যাবে, মিটিং আছে আজ, আর তাই বাবা ছেলে দুজনই সকাল সকাল যাচ্ছে। খাওয়া শেষ করে সবাই যে যার কাজে চলে গেল। ইয়াস ড্রাইভিং পারে, তবুও ড্রাইভার নিয়ে এসেছে, কারণ ড্রাইভ করতে ওর আলসেমি লাগছে। বেশ কিছুক্ষণ পর কলেজের সামনে এসে গাড়ি থামালো। ইয়াস নামতে ওর মুখে কে পানি ছুড়ে মারলো। ইয়াস সামনে তাকিয়ে দেখে আনিশা। এই মেয়েটাকে দেখার পর থেকে কুফা লাগছে আমার। এখন আবার কই থেকে আসলো? আনিশা ওর ফ্রেন্ডের সাথে গল্প করছিল। তখনই রাইসা পানি খাচ্ছিল, আর আনিশা পানির বোতলটা ওর হাত থেকে নিয়ে নেয় টান দিয়ে। যেহেতু বোতলের মুখ খোলা ছিল, তাই টান দেওয়ার পানিটা এসে পরে ইয়াসের মুখে। আনিশা ইয়াসকে দেখে অবাক হয়। এ কি মিস্টার হাফ প্যান্ট, আপনি এখানে কেন? কি বললে তুমি? যা শুনলেন, বাট আপনি এখানে কেন? আমারও সেম প্রশ্ন, তুমি এখানে কেন? আমি এই কলেজের স্টুডেন্ট, আমি তো থাকবই। আর আমি এই কলেজের টিচার, তো আমিও তো থাকবই। কি? জি। তখনই বেল বাজে ক্লাসে যাওয়ার। আনিশা সবাই ক্লাসে যায়। ইয়াস ভাবে, এমন বেজ্জতি? হ্যাঁ, না হয় ভুলে হাফ প্যান্ট পরে গেছিলাম, তাই এভাবে বলবে। হাফ প্যান্ট পরা ছেড়ে দিলাম আজ থেকে। বলে ইয়াসও চলে যায়। আনিশা ক্লাসরুমে বসে ঘামছে। এটা কি করলাম? এখন যদি বাসায় বলে দেয়, থাক, তোরা আমাকে বলবি একবারও? আমরা কি জানতাম নাকি তুই স্যারের সাথে এমন ভাবে কথা বলবি? আল্লাহ জানে ক্লাস নিতে আসলে আবার কি হয়। আমি বুঝি না, আমার সাথে ওনার দেখা হলে কিছু না কিছু আজব হয়। কি হলো শুনি? শুনবি? আনিশা ওদের বন্ধুদের সবটা বলে, শুধু এটা বাদে যে ইয়াস হাফ প্যান্ট পরে গিয়েছিল। ইয়াসের সাথে মুখোমুখি হওয়ার ভয়ে আনিশা ফার্স্ট ক্লাসের পর বাকি ক্লাসগুলো করেনি। যদি ইয়াসের ক্লাস থাকে এই ভয়। তবে লাস্ট ক্লাস করবে বলে ক্লাসরুমে এলো। আনিশা আর ওর ফ্রেন্ড রাইসা একসাথে বসেছে। কিছুক্ষণের মধ্যে ক্লাসে ইয়াস আসে, আর ওকে দেখে আনিশার মুখ হা হয়ে যায়। ইয়াস সবাইকে বসতে বলে ক্লাস নিতে শুরু করে। আনিশা বই দিয়ে মুখ ঢেকে রেখেছে। ইয়াস পড়াতে পড়াতে হঠাৎ খেয়াল করে কেউ বই দিয়ে মুখ ঢেকে রেখেছে। ইয়াস তার সামনে গিয়ে বলে, হেই, তুমি কি নতুন? জানো না কি ক্লাস হচ্ছে? রাইসা আনিশাকে হাতে গুতা দিচ্ছে। স্যারের সামনে কিছু বলতেও পারছে না ও আনিশাকে। এদিকে ইয়াসের মেজাজ খারাপ হচ্ছে। ও এবার ধমকে সুরে বলল, এই মেয়ে, কানে শুনো না তুমি? সেই কখন থেকে কথা বলছি, কোনো রেসপন্স নেই আজব। এবারও আনিশা চুপ। রাইসা বলল, স্যার আসলে ওর ঠান্ডা লেগেছে তো, তাই কানে শুনছেন। কি? ঠান্ডা লাগলে কেউ কানে শুনে না, এমনটা তো আগে শুনিনি। এটা একমাত্র ওরই হয়, আপনি বুঝবেন না। স্ট্রেন্স। রাইসা একটা বরদ মার্কা হাসি দিল। ইয়াস আবারও পড়ানোতে মনোযোগ দিল। আগের ক্লাসে দেয়া পড়া সবাইকে ধরেছে, এবার আনিশার পালা। ও আগের মতোই বই মুখের সামনে ধরে আছে, যার জন্য ওর মুখ এখনো দেখেনি ইয়াস। এবার কোনো উপায় না পেয়ে আনিশা বইটা মুখের সামনে থেকে সরে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিল। এতে ইয়াস সহ সবাই শকড। ইয়াস অবাক হলেও সেটা প্রকাশ না করে জিজ্ঞেস করলো, কি হলো? তুমি কাঁদছো কেন? আনিশা কেঁদেই চলেছে। তুমি কি পড়া করে আসোনি? কাঁদছো কেন? করেছি তো স্যার, আমি পড়া কমপ্লিট করেছি, বাট কি? আমার খালামণি মারা গেছে স্যার। শেষ দেখাটাও দেখতে পারলাম না স্যার। সে কি, কেন? এই যে আপনার ক্লাস। মানে হলো ক্লাস মিস হয়ে যেত, তাই আম্মু নিয়ে গেল না। বলে কান্না করতে থাকে। এটা দেখে ইয়াসের খারাপ লাগে। ও বলে, আচ্ছা তুমি বসো, কান্না করো না, বাকিরা এক এক করে পড়া বলো। আনিশা বসে পড়ে। আর তখনই রাইসা জিজ্ঞেস করে, তোর খালামণি মারা গেছে, আগে বলিসনি তো? মরলে না বলবো। তার মানে? দেখ,
আমি আগের ক্লাসটা করতে পারি নাই, ওই দিন খালামণির ছেলের বার্থডে ছিল বলে আসি নাই, তাই পড়াও পাইনি। তোর থেকে নিব মনে ছিল না, আর তাই এইটাই করলাম, না হলে আবার বকা খেতাম। আল্লাহ, তাই বলে তুই এটা বলবি? স্যার যদি জেনে যায় সত্যিটা? জানবে না, চুপ কর। কলেজ শেষে বাসা আসতে আনিশা দেখে তার খালামণিরা এসেছে। আনিশা তার খালামণিকে দেখেই ঢোক গেল। ও নো, এখন কি হবে? এই মহিলা এসেছে মানেই আমার মাথা খাবে সারাদিন। আগেই রুমে চলে যাই। আনিশা পা টিপে টিপে রুমে যেতে নিলে আনিশা খালামণি মিসেস লাবণ্য আনিশার সামনে দাঁড়ায়। আনিশা একটা মেয়েকে হাসি দিল। আরে খালামণি, কখন এলে? একটু আগে। সামনে তো তোর এনগেজমেন্ট, তাই চলে এলাম। ও তুই কিন্তু আমার দেওরের ছেলেকে বিয়ে করলেই পারতিস, কত সুন্দর দেখতে। শুধু একটু মেয়ে বাতিক আছে, তাই বলে কি ও ভালো মেয়ে ডিজার্ভ করে না? নাও, শুরু হয়ে গেছে, পালাই। কি রে, কি ভাবিস? কিছু না খালামণি, আমি ফ্রেশ হয়ে আসি। বলে আনিশা দৌড়ে রুম থেকে চলে যায়। বিকেল 3:54। আনিশা ঘুম। হঠাৎ হাসাহাসির আওয়াজে ঘুম ভাঙে ওর। উঠে ওড়না গলায় পেঁচিয়ে বাইরে আসে। এসে দেখে এক দাঁতওয়ালি মহিলা পান খেয়ে বিকট ভাবে হাসছে। আনিশা ওই মহিলাকে রাক্ষসের থেকে কম কিছু মনে হচ্ছে না এই মুহূর্তে, কেননা এই মহিলা এর জন্য সম্মত এনেছিল। বেশ কয়েকবার এই মহিলাকে আনিশা ভাগিয়েছে, তবে এবার ইয়াসের জন্য আনিশাকে দেখতে আসার পেছে এই মহিলারই হাত আছে, তাতে নিশ্চিত আনিশা। ও ঘটক মহিলার সামনে যায়। ওকে দেখে ভয় পেয়ে যায় লাভলি বেগম, কেননা আগের বার যখন পাত্রের ছবি নিয়ে এসেছিল আনিশা, ওনাকে মরিচের শরবত খাইয়েছিল। আনিশা ওনাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার এসেছেন? আপনার ওই দিনের শরবত মনে হয় বেশি ভালো লেগেছিল, তাই আবার খাওয়ার শখ হয়েছে। আরে না মা, কি বলো, আমি আইছিলাম তোমার খালার সাথে দেখা করতে। মিথ্যা বলবেন না একদম। কই মিথ্যা কইছি। আচ্ছা আমি আসি। বলেই লাভলি বেগম কোনো রকম যান হাতে নিয়ে বেরিয়ে গেলেন। এনার স্বভাব খুবই খারাপ। 18 বছরের কোনো মেয়েকে দেখলেই হয়েছে বিয়ের জন্য পাত্রপক্ষের ঢালি নিয়ে হাজির হয়ে যায়। লাভলি বেগম যাওয়ার পর আনিশা দরজা লাগাতে যায়, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। আনিশা দরজা লাগাবে এমন সময় 2টা গাড়ি এসে থামে ওদের বাসার সামনে। কে এসেছে দেখার জন্য আনিশা ওয়েট করে। তখনই গাড়ি থেকে ডার্ক ব্লু পাঞ্জাবি পাজামা পরা ইয়াস নামে, তারপর একে একে সবাই নামে। এ কি, এনারা এখন আমাদের বাসায় কেন? আনিশা তাড়াতাড়ি দরজা লাগিয়ে আসতে দেখে ওর আম্মু দাঁড়িয়ে আছে। ওভাবে হাঁপাচ্ছিস কেন? আর দরজা খুলে দে, এক্ষুনি ইয়াসরা আসবে। কেন আম্মু? তোর খালামণিদের সাথে পরিচয় করিয়ে দিব, আর এঙ্গেজমেন্টের জন্য শপিং এ যাব। তুই আর ইয়াসও যাবি, তোদের হাতের মাপটা লাগবে। বলতে বলতে বেল বেজে ওঠে। আনিশার আম্মু দরজা খুলতে গেলেন। আনিশার মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে গেল। বাস। আনিশা দৌড়ে ওর রুমে যেতে নিল, কিন্তু দরজার সাথে বেজে চিৎপাট হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার শব্দে সকলে এলো। এসে আনিশাকে এভাবে পড়ে থাকতে দেখে থ হয়ে গেল। আনিশার আম্মু রেগে বলে, এভাবে পড়লে কি করে? আম্মু পড়ি নাই তো, আমি তো ডান্স করছিলাম। আনিশার কথায় উপস্থিত সকলে আরেক দফা অবাক হলো। আনিশার খালামুলি বলল, তুই না দৌড়াদৌড়ি বেশি করিস নে, ওঠ। আনিশা বহু কষ্টে উঠল, কোমরটা বোধহয় গেছে, কাউকে বলতেও পারছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে গেল। আনিশার আম্মু ইয়াসদের বসতে বলল। সবাই বসে গল্প করছে। তখনই আনিশার আম্মু সকালের সাথে তার বোনকে পরিচয় করিয়ে দিলেন। ইয়াস মুখ ফসকে বলেই ফেলল, মরা মানুষ জিন্দা হলো কি করে আন্টি? ইয়াসের কথা আনিশার আম্মু মিসেস মুক্তা বেগম বেশ চমকে উঠলেন। এসব কি বলছো বাবা? আমার বোন মরবে কেন? কেন তা জানি না, তবে আনিশা আজ কলেজে বলল ওর খালা মারা গেছে, তাই ভাবলাম ইনি হয়তো সেই। ছি আপু, তোর মেয়ে আমায় জিন্দা মেরে ফেলে রে। লাবণ্য বেগমের মরা কান্না শুরু হয়ে যাওয়ায় আগেই রিফাত সাহেব এলেন। কি হয়েছে? দুলা ভাই, আপনার মেয়ে আমাকে মেরে ফেলছে। মিথ্যা বলার স্বভাব তোমার গেল না লাবণ্য। কই, তুমি তো ঠিকই আছো। রিফাত সাহেবের কথা একটু দমে গেলেন লাবণ্য বেগম। রিফাত সাহেব সকলের সাথে গল্পে মশগুল হয়ে গেলেন আর আনিশার বলা কথাটা কাটিয়ে দিলেন। তবে ইয়াস এখনো বুঝতে পারছে না আনিশা কেন এমন কথা বলল। আজব, বড়ই অদ্ভুত মেয়ে তার বউ হতে চলেছে। বিকেলে সকালে শপিং এ এসেছে। মূলত এঙ্গেজমেন্টের যাবতীয় শপিং আজই করা হবে। ইয়াস চেষ্টা করছে একবার আনিশার সাথে কথা বলার, কিন্তু সুযোগ করে উঠতে পারছে না। এখন কথা বলাটাও জরুরি।
এদিকে আনিশা এড়িয়ে চলার চেষ্টা করছে ইয়াশকে। আমার কোমরের ব্যথা কমে না কেন? এই অবস্থায় আবার আমাকে টেনে এনেছে। খালামণি যে 2 ঘন্টা আগে ঘুরাবে। থুর। এদিকে আনিশা মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছিল, তখনই কারো বুকের সাথে বাড়ি খায়। উপরের দিকে তাকিয়ে দেখে ইয়াশ। স্যার আপনি? এমন অবাক হচ্ছ যেন আজ প্রথম দেখলে। না মানে তা না, আমি ভয় পেয়ে গেছিলাম। এভাবে হাঁটছো কেন? ভালো করে হাঁটো। আপনার জন্য আমার কোমর ভাঙছে, আর এখন আসছেন বলতে ভালো করে হাঁটতে। আমি কি বলছিলাম তোমাকে ফ্লোরে নাগিন ড্যান্স করো? বলে ইয়াশ পকেটে দুহাত গুজে চলে যায়। কি বলে গেল? শুধু শুধু অপমান করলো। বুঝেছিল যখন যে আমি পড়ে গেছি, একটু ডক্টরকে তো ডাকতে পারতো। থুর। এদিকে প্রায় ঘন্টাখানেক পর ওদের শপিং শেষ হলো। ডিনার করে সবাই বাসায় যাবে। ডিনারের পর যে যার বাড়িতে উঠে পড়ে। আনিশা দুটো গাড়ির সামনে গিয়ে দেখে জায়গা নেই। আম্মু, তুমি কি আমাকে ফেলে যাবা? কেন এমনটা মনে হয় তোমার? তুমি ইয়াশের সাথে যাবা? কি? আরে যা যা, জামাই বাবার সাথে যা, কথা বলবি তোরা, তোদের মধ্যে জড়তা কেটে যাবে। কিন্তু কোনো কিন্তু না আনিশা, যাও। আর কি করার, আনিশাকে যেতেই হলো। ইয়াশের গাড়ির সামনে আসতে বাকি দুটো গাড়ি চলে গেল। মানে এখন স্যার যদি আমাকে মেরে গুম করে দেয়, আমাকে বাঁচানোর জন্য কেউ নেই। আনিশাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াশ বলে, মিস, নাগিন এইভাবে দাঁড়িয়ে না থেকে উঠুন, এমনিতেই লেট হয়ে গেছি আমরা। আনিশা উঠল। ইয়াশ চুপচাপ ড্রাইভ করে যাচ্ছে, আনিশাও চুপ। বেশ কিছুক্ষণ পর গাড়ি চলতে চলতে থেমে গেল। আনিশা প্রায় ঘুমিয়ে পড়েছিল, তাই চমকে উঠে জিজ্ঞেস করলো, কি হলো স্যার? বুঝলাম না, দাঁড়াও নেমো না দেখছি। ইয়াশ নামলো দেখতে। আনিশা গ্লাস নামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার? যা হওয়ার তাই হয়েছে, কুফা সাথে নিয়ে আসছি, 2টা টায়ার গেছে। কি? এখন যাব কিভাবে? জানি না আমি। স্যার কি হলো, আপনি এমন রিয়াকশন দিচ্ছেন কেন? তুমি স্যার ডাকা অফ করো। স্যার শুধু কলেজে আর বাহিরে। বাহিরে কি? ইয়াশ কিছু বলতে গিয়েও থেমে গেল। মনে মনে নিজেকেই বলল, কি হয়েছে তোর ইয়াশ? কি বলতে যাচ্ছিলি? যে তুই ওর হাজবেন্ড? সিরিয়াসলি? এখনো বিয়েও হয়নি, আর তুই তো এই বিয়ে করতেই চাস না। মাথা গেছে তোর? ও স্যার, বলো। কাব্য বুক করুন একটা। নেটওয়ার্ক নেই এখানে, ফাঁকা হাইওয়ে একটা। মানে এখানে আপনি যদি আমাকে মেরে গুম করে দেন, কেউ আমায় খুঁজে পাবে না। ইয়াশ কি উত্তর দেবে ও জানা নেই। এমন টাইমে কেউ এগুলো কিভাবে ভাবতে পারে? এখন টায়ার চেঞ্জ করতে হবে। ও তাড়াতাড়ি করুন। ওই মিস বকবক, আমাকে হেল্প করো, তোমার জন্যই এগুলো হচ্ছে। মানে কি স্যার? মানে তুমি কুফা। কি বললেন? আমি আন্টিকে বলবো আপনি আমার সাথে বাজে বিহেভ করেছেন। কখন করলাম? আচ্ছা নামো, হেল্প করো। আমি পারি না তো। আমি যা বলবো তাই করে দিও, তাতেই হেল্প হবে। ওকে। এরপর আনিশা ইয়াশকে হেল্প করে ইয়াশ টায়ার চেঞ্জ করে। আনিশা দেখে ইয়াশকে কিউট লাগছে। মনে মনে আনিশা বলে, স্যার তো মাশাল্লাহ অনেক কিউট, তাতে আমার কি, স্যার তো স্যারই। এদিকে আনিশাকে ভাবতে দেখে ইয়াশ বলে, এই যে মিস, চলুন। আনিশা গাড়িতে উঠলো, ইয়াশও। বাসায় পৌঁছাতে পৌঁছাতে আনিশা আবার ঘুমিয়ে পড়ে। ইয়াশ ওকে ডাকে কিন্তু উঠে না। এ তো আমার থেকে বড় কুম্ভকর্ণ। ইয়াশ আনিশার আম্মু তার বাবাকে ফোন করে পরে ওরা এসে আনিশাকে নিয়ে যায়। ইয়াশ ওর বাসায় চলে যায়। কয়েকদিন পর ওদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। কলেজের কেউ এখনো জানে না ইয়াশ আনিশার উড বি হাজব্যান্ড, কিন্তু আনিশার ফ্রেন্ডরা জানে। এঙ্গেজমেন্টের 3 দিন পর একদিন রাত 12টা 2 মিনিটে আনিশা ইয়াশকে ফোন করে। 13 বার ফোন করার পর ইয়াশ ফোন ধরে। হ্যালো স্যার, আপনি কি বেঁচে আছেন? আনিশার কথা ইয়াশ একবার ফোন স্ক্রিনে দেখলো, তাতে বড় করে লেখা মিস কুম্ভকর্ণ। তুমি কি এত রাতে আমাকে এটা বলতে কল দিয়েছো আনিশা? না স্যার, কালকে দেখা করতে পারবেন? কখন? বিকেল 5টায়। ওকে। ওকে স্যার, ঘুমান। গুড নাইট। ইয়াশ আবারও ঘুমিয়ে পড়লো। আনিশা কল কেটে গেম খেলতে লাগলো। পরের দিন আনিশা সকাল সকাল উঠে রেডি হয়ে কলেজে গেল। আজ অবশ্য আনিশার কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না, মায়ের কথাতে রাজি হওয়া। আনিশা কলেজ শেষ করে কলেজের কাছে এক রেস্টুরেন্টে গেল। ইয়াশের অপেক্ষা করতে লাগলো। আজ ইয়াশের সাথে আনিশার দেখা হয়নি, ওর ক্লাস ছিল না। ইয়াশের জন্য কফি শপে ওয়েট করছে আনিশা। আনিশার মেজাজ খারাপ হচ্ছে এখন, কারণ 5:23 বাজে ইয়াশের খোঁজ নাই। অবশেষে 5:30-এ ইয়াশ আসে। সরি, একটু লেট হয়ে গেল। ও একটু?
পুরো 30 মিনিট লেট আপনি। আপনার ওয়েট করতে করতে ঘুম পেয়ে গেছে। কুম্ভকর্ণ। কি? কিছু না। শুনুন যা বলছিলাম, হুম। আমি এই বিয়ে করতে চাই না। আমিও চাই না। আপনি তো চাইবেনই না। কত সুন্দর সুন্দর ললনা আছে কলেজে, ওদের সাথে লাইন মারবেন? নাউজুবিল্লাহ। ঢং করবেন না, আমি জানি সবটা। জীবনে ঘুমের থেকে বেশি ভালো কাউকে বাসিনি। ওমা, এমন করার কিছু হয়নি। আপনি আপনার বাড়িতে বলুন বিয়ে ক্যান্সেল করতে। আমি পারবো না। আজব বলেন না। না, আম্মু আমাকে খেয়ে ফেলবে। তুমি বলো। আরে বাহ, আপনি তো ভালোই। হ্যাঁ, নিজে মায়ের ভয়ে বলতে পারবেন না, এদিকে আমাকে বলতে বলছেন। তোমারও সেম কাহিনী। তো এখন পালাবো। কি? কার সাথে? আপনার সাথে। মানে কি, আমি পালাবো কেন? পালাবেন আমার সাথে আর সবাই ভাববে অন্য কারোর সাথে পালিয়েছেন, তাতে আমাদের বিয়েটা ক্যান্সেল। তোমার সাথে কেন পাবো? অন্য কেউ আছে পালানোর? না তো। তো প্ল্যান অনুযায়ী কাজ শুরু। ওকে ওকে। 15 দিন পর আজ গায়ে হলুদ ইয়াশ আনিশার। আনিশার ফোনের কলের ওপর কল আসছে, ধরার নাম নেই, কারণ আনিশা ঘুরে ব্যস্ত। আনিশার আম্মু রুমে এসে দেখে ফোন বাজছে। আনুমা ওঠো, দেখো তোমার ফোন বাজছে। আনিশার হুঁশই নেই। আনু। হ্যাঁ আম্মু। ফোন বাজছে। ও হ্যাঁ হ্যাঁ। আনিশা ফোন রিসিভ করলো। আনিশার আম্মু ফুলের ডালা নিয়ে রুম থেকে চলে গেল। ফুলগুলো সব আনিশার রুমে রাখা হয়েছে। আনিশা দরজা লক করে কথা বলা শুরু করে। হ্যালো। কি, কখন থেকে কল করছি? ঘুমাচ্ছিলাম। বাহ, আমি আছি চিন্তায় আর মহারানী ঘুমায়। খোটা দিলেন? না। আচ্ছা, তো শুনুন, আমি গায়ে হলুদের পর আপনার বাসার বাইরে ওয়েট করবেন, আমি আসব। ওকে। কি কি করা লাগবে এই জীবনে কে জানে? কিছু বললেন না। আনিশা কল কেটে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তারপর গার্ডেনে গেল। সেখানে গায়ে হলুদ হবে। বেশ মজা করেই গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। আনিশা গোসল করে হলুদ লং গাউন পরে নিল। তারপর একটা ওড়না দিয়ে মুখ ঢেকে সবার চোখ এড়িয়ে বাসা থেকে বের হলো। সন্ধ্যা 7:25। বাইক পেছনে বসে আছে আনিশা। ফুল স্পিডে বাইক চালাচ্ছে ইয়াশ। ওদের পেছনে 2টা গাড়ি, একটাই আনিশার বাবা মা, অন্যটাই ইয়াশ। জোরে চালান স্যার, ধরা পড়লে যদি দেখে একে অপরের সাথে পালাচ্ছি তাহলে কি হবে ভাবতে পারছেন? সেটা তোমার প্ল্যান করার আগে ভাবা উচিত ছিল। আপনিও তো না করেননি। আমার দোষ? তখনই পেছন থেকে চিল্লিয়ে আনিশার বাবা বলে উঠল, মা দাঁড়াও, আমাদের কথা শোনো। সব রেডি, কাল বিয়ে। আজ এভাবে পালালে সমাজে মুখ দেখাবো কি করে? তার পেছনে গাড়ি থেকে ইয়াশের মা বলছে, ইয়াশের বাচ্চা, তুই আমার সামনে আয়, চর মেরে দাগ ফেলে দিব। তুই কোন চুড়েলের সাথে পালাচ্ছিস? আমার কত সুন্দর বৌমা তোর জন্য অপেক্ষা করছে। রাত পার হলে তোদের বিয়ে। ফ্যামিলির কথা শুনে ইয়াশ আনিশা একে অপরের দিকে তাকালো। স্যার, ওরা যদি জানে আমরা একে অপরের সাথে পালাচ্ছি তখন? তোমার জন্য জীবনটা তেজপাতা হয়ে গেল। এমনি কুফা বলি না। কি? চুপ। ইয়াশের ধমকে আনিশা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর, শিট। কি হলো স্যার? পেট্রোল শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। কি? এখন কি হবে? গণধোলাই খাবো। আমি খাবো না, আপনি খেলে খেতে পারেন। আমার কিউট কিউট হাত পা। আরে মেরি মা, চুপ। একটু পরেই বাইক থেমে গেল। গাড়ি দুটো প্রায় কাছে চলে এসেছে। স্যার কি করব? পালাও। আনিশার হাত ধরে নিয়ে দৌড়াতে লাগলো ইয়াশ। দৌড়াতে দৌড়াতে দুজন একটু দূরে একটি বাড়ি দেখতে পেল। ওরা গিয়ে সেই বাড়িতে নক করলো। বেশ কিছুক্ষণ পর এক মাঝবয়সী মহিলা বেরিয়ে এলো। কে আপনারা? আমি ইয়াশ ও আনিশা। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আজকের জন্য থাকতে পারি? আপনারা কি স্বামী স্ত্রী? ভেতরে ঘর থেকে মাঝবয়সী এক লোক প্রশ্নটি করতে করতে বেরিয়ে এলো। ইয়াশ উত্তর দেওয়ার আগে আনিশা বলল, না, আমরা আনমেরিড। না না, তাহলে থাকতে দিতে পারবো না। ইয়াশ মহিলাটিকে বোঝাতে বোঝাতে বলল, দেখুন, জাস্ট 2 ঘন্টা থাকতে দিন, তারপর আমি আমার ফ্রেন্ডকে কল করছি, ও গাড়ি নিয়ে আসবে। তোমাদের সম্পর্কটা কি? হবু জামাই বউ। লোকটির মুখ হা হয়ে গেল। বলল, বিয়ে থেকেই পালাচ্ছ? মীরার বাবা, আমার সুবিধা লাগছে না, পুলিশকে কল করো। ইয়াশের কথা শুনে লোকটির মায়া হলো। ওদের ভেতরে যেতে দিল। তোমরা কোনো চিন্তা করো না, একবার বিয়ে করে ফেলো, পরিবারের লোকজন মানতে বাধ্য। না, এমনটা করবেন না। ওর বাবা আমাদের বিয়ে মানবে না বলে
পালিয়ে এসেছি। এখন পুলিশ কল করলে ওকে হারিয়ে ফেলবো। করব কি, আমি আছি না। আর একদম লুকিয়ে এমন করে থাকার দরকার নেই, এসো আমার সাথে। কোথায়? চলো, গেলেই দেখতে পাবে। ওকে। ইয়াশ কথা বলে আনিশার দিকে তাকালো। আনিশা ফিসফিস করে ইয়াশের কানে কানে বলল, কোথায় নিয়ে যাবে? আমি যাব না স্যার। আম্মু বাবারা এতক্ষণে চলে গেছে, চলুন ফিরে যাই। এটা আগে বললে এত কিছু হতো না। সরি স্যার। ফেসে গেছি। এখন ভালোই ভালোই এখান থেকে বের হলে বাঁচি। সোজা বাসায় যাব আর সবাইকে সরি বলবো। স্যার। লোকটি ইয়াশ আর আনিশাকে নিয়ে কাজী অফিসে গেল। সেখানে গিয়ে ইয়াশ আর আনিশার মুখ হা হয়ে গেছে। লোকটি ওদের নিয়ে ভেতরে গেল। ইয়াশ আনিশা দুজন চুপ। কিছু বললে পুলিশ কল করবে এই লোক, আরও ফেসে যাবে ওরা। লোকটি ইয়াশ আনিশার উদ্দেশ্যে বলল, রেদওয়ান আমার ছোটকালের বন্ধু, তাই ওকে এই সময়েও পাওয়া গেল। নে দোস্ত, তাড়াতাড়ি বিয়ে পড়া। কাজী লোকটির বিয়ে পড়াতে শুরু করলো। বিয়ে হয়ে গেল দুজনের। বিয়ে শেষ হতে লোকটি বলল, চলো এবার তোমাদের বাড়িতে, দেখি কে কি বলে। না আঙ্কেল, তা লাগবে না, আমরা নিজেরা যাব। তা আমি যাচ্ছি, যদি ঝামেলা হয়। না আঙ্কেল থাক, আপনাকে কত কথা শুনতে হবে। অনেক কষ্টে বুঝে ইয়াশ আর আনিশা লোকটার আশাটা আটকালো। লোকটি বলল ওদের বাসার সামনে ওদের নামিয়ে দিয়ে যাবে। কি করার আর, ওরা রাজি হলো। লোকটি বাসার সামনে ওদের নামিয়ে দিয়ে চলে গেল। আনিশা ইয়াশ একে অপরের দিকে তাকিয়ে আছে, অপরাধীর মতো মুখ করে বাড়ির বেল বাজালো। ড্রয়িং রুম বসে আছে রিশাদ সাহেব, রাহিমা বেগম, ইরফান, মোহনা সকলে। বারবার মূর্ছা যাচ্ছেন রহিমা বেগম। রিশাদ সাহেব এবার রেগে বলল, হয় জ্ঞানে থাকো, না হলে অজ্ঞান হয়ে থাকো। এইবার বার মূর্ছা যাচ্ছ কেন? তুমি আমার ছেলেকে এনে দাও, আমার বৌমার কি হবে? আমার কথা বলা শেষ না হতে রাহিমা বেগম আবারও মূর্ছায় গেলেন। এবার রিশাদ সাহেবের মেজাজ আরো খারাপ হলো। ইরফান, এই মহিলার মাথায় পানি ঢাল। মোহনা, আমার মাথায় পানি ঢালো, আমি ডক্টরকে ফোন দিচ্ছি। আনিশার বাবা মা ও ইয়াশদের বাসায় আছে। আনিশার বাবা মা এখনো বলেনি যে আনিশাও পালিয়েছে। ইয়াশ পালিয়েছে শুনে রহিমা বেগম 3 বার মূর্ছায় গেলেন। আনিশাও পালিয়েছে শুনলে না জানি হয়, এই জন্য আনিশার বাবা মা এটা বলেনি। বেল বেজে উঠলো হঠাৎ। মোহনা গিয়ে দরজা খুলে দিল। পেছন থেকে ইয়াশের বাবা বলল, কে এসেছে বৌমা? বাবা, ইয়াশ এসেছে। কথাটা বলতে দেরি রিশাদ সাহেবের দৌড়ে দরজার সামনে আসতে দেরি হয়নি। দরজার সামনে আসতে থয় হয়ে গেল রিশাদ সাহেব। আনিশার বাবা মাও এগিয়ে এলো। সকলে থ হয়ে গেছে ওদের দেখছে। রিশাদ সাহেব চেঁচিয়ে বললেন, এসব কি ইয়াস? আর বৌমা, তুমি ওর সাথে নিশ্চয় ওকে রাস্তা থেকে এনেছো। কই যাচ্ছিল ও? আমার জুতা কই নিয়ে আসেও? কেউ ওকে কয়টা বাড়ি দেয়? বাবা ইয়াশকে বলতে না দিয়ে ইরকান বলল, বাবা, আমাদের উচিত ভিতরে গিয়ে কথা বলা। এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বললে প্রতিবেশীরা কি ভাববে? সকলে ভেতরে এলো। রহিমা বেগম বসে আছেন। রিশাদ সাহেব রাহিমা বেগমকে বসে থাকতেই দেখে বললেন, এ কি, এই মহিলা দেখি জ্ঞানে আছে। ও মা গো! বেআই মশাই, এখন ঝগড়া রাখুন, শুনি আগে কি হয়েছে। ঠিক আছে, কিন্তু সব শোনার আগেই যদি এই মহিলা আরেকবার মূর্ছা গিয়ে আমার বুকের ধড়ফড়ায় বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু বাড়ি ত্যাগ করবো আমি। সে কি? আহা, বেআই মশাই বসুন, নিন পানি খান। রিশাদ সাহেব পানি খেয়ে নিলেন। ইয়াশকে উদ্দেশ্য করে ইরফান সর্বপ্রথম প্রশ্ন করল, কি হয়েছিল তোর? এভাবে বাড়ি থেকে পালালি কেন? তো আবার বিয়ের আগের দিন? আসলে ভাইয়া হয়েছে কি? কি হয়েছে আবার? নিশ্চয় কোনো মেয়ে নিয়ে কাহিনী আছে। সব বাপের স্বভাব পেয়েছে। রহিমা বেগমের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলেন রিশাদ সাহেব। রেগে বললেন, সব বিষয় আমার দোষ টানা কি তুমি বাদ দিবে রহিমা? রহিমা বেগম মুখ ঘুরিয়ে নিলেন। তার অভিমান হয়েছে এই মুহূর্তে ছেলের উপর। রিশাদ সাহেব এবার আনিশাকে উদ্দেশ্য করে বললেন, মা, তুমি বলো এই গাধাটাকে কোথায় পেয়েছো? আর তোমার বাবা বলল তুমি নাকি পার্লারে গিয়েছিলে, সেখানে কি এই গাধা ছিল? আনিশা বেশ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আঙ্কেল, হয়েছে কি, আমি পার্লার থেকে আসার সময় দেখি রোড সাইডে বসে কান্না করছেন উনি। আনিশার কথা ইয়াশের কাশি উঠে গেল। কোনো রকম নিজেকে সামলে চোখ বড় করে আনিশার দিকে তাকালো। আনিশা আবারও বলল, উনি যার সাথে পালিয়েছেন সে ওনার সব নিয়ে ভেগে গেছে। মানে? আনিশার বাবার প্রশ্নে আনিশা ঢোক গিলল। মানেটা আমি বলছি আঙ্কেল। বলো বাবা। আমি যার সাথে পালিয়েছিলাম সে একটা চুড়েল ছিল। আমার পকেট মেরে পালিয়ে গেছে, তাই রোডে বসে শোক পালন করছিলাম।
আনিশা রাগী চোখে ইয়াসের দিকে তাকালো, কিন্তু কিছু বলতে পারলো না, কারণ কিছু বললে এখন ফেঁসে যাবে আর বাজে দিকে চলে যেতে পারে ব্যাপারটা। রিশাদ সাহেব কপাল চাপড়ে বলেন, শেষে কিনা পকেট মার মেয়ের প্রেমে পড়েছিলে তুমি? ছি ছি ছি। তোকে কত ভালোবাসতাম, সবসময় ব্র্যান্ডেড জিনিস কিনে দিতাম, আর সেই তুই কিনা। আঙ্কেল, এটা বাদ দিন না, যা হওয়ার তা হয়ে গেছে। বাবা, এটা নিয়ে পরে কথা বলবে। কাল বিয়ে আঙ্কেল আন্টি, আপনাদের কি কোনো সমস্যা আছে বিয়েতে? না। আনিশার মা আনিশার দিকে তাকিয়ে কথাটা বলল। সবাই বেশ চুপচাপ হয়ে বসে আছে। ইয়াশ একাই অপরাধীর মতো বসে আছে। আনিশা এই যাত্রায় বেঁচে গেছে বলে সে খুশি। হঠাৎ নাক ডাকার ভয়ঙ্কর শব্দে সকলে চমকে ওঠে। রিশাদ সাহেব বললেন, এই মহিলা আর ঘুমানোর সময় পায় না? থাক বাবা, মা ক্লান্ত, অনেক চিন্তা করেছে আজ। মোহন আর মা, এভাবে এই মহিলার সাফাই গেও না। আমার পিলে চমকে গিয়েছিল, ভেবেছিলাম ষাঁড় এলো কই থেকে এখানে। বা আমার শুনলে তোমার খবর ছিল। ইরফানের কথায় দমে গেলেন রিশাদ সাহেব। আনিশার বাবা মার সাথে কথা বলেন রিশাদ সাহেব। আগামীকালই ইয়াশ আনিশার বিয়ে হবে, আর ইয়াশের করা ব্যবহারের জন্য রিশাদ সাহেব মাফ চাইতে গেলে আনিশার বাবা বাধা দেন। তারপর বেশ কিছুক্ষণ গল্প করে আনিশারা ওদের বাড়ি চলে যায়। পরের দিন সকাল সকাল ঘুম ভাঙে আনিশার। বিয়ে আজর। মনে মনে খারাপও লাগছে, আবার ভয়ও লাগছে কালকের ঘটনার জন্য। আনিশার আম্মু রুমে এসে আনিশার কাছে বসলো। আনু, কি ভাবছো মা? না মানে আম্মু, কালকে তুমি যার সাথে পালিয়েছিলে সেটা ইয়াসই ছিল, তাই না? আনিশা অবাক হয়ে মার দিকে তাকালো। আমি তোমার মা আনিশা, আমি জানি না কেন তোমরা এই কাজটা করেছো, তবে জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যেত, তাই আমি চুপ ছিলাম। কালকে পালানোর সময় ইয়াসের ড্রেস আমি খেয়াল করেছিলাম। সরি আম্মু, আমি চাইনি তোমাকে কষ্ট দিতে। ইটস ওকে বাচ্চা, এমনটা আর করো না। করবো না। আনিশার আম্মু আনিশার কপালে চুমু দিল। দুপুরের দিকে কনে সহ অনেকে বেরিয়ে গেল পার্লারের উদ্দেশ্যে। অন্যদিকে দুপুর 1টা বাজে। ইয়াশ কম্বল মুড়ি দিয়ে ঘুম। রহিমা বেগম ছেলের রুমে এসে ফ্যানের সুইচ অন করে দিলেন। তারপর কম্বল সরিয়ে গায়ে পানি ঢেলে দিল। লাফিয়ে উঠে বসলো ইয়াশ। আম্মু, কি করলে এটা? তোর আজকে বিয়ে, তুই এখনো ঘুমাচ্ছিস কেন? বিয়ে? কার? দূর স্বপ্ন দেখছি। ইয়াশ, আমার কিন্তু রাগ হচ্ছে। কেন? রাহিমা বেগম ইয়াশের মুখে পানি দিলেন। মনে পড়লো কিছু? হ্যাঁ হ্যাঁ। এবার উঠে রেডি হয়ে নে 1 ঘন্টার মধ্যে, বলে রাহিমা বেগম রুম ত্যাগ করলেন। ইয়াশ ফেসবুকে ঢুকে মেসেঞ্জার চেক করলো। না, কোনো নিউ মেসেজ নেই। ইয়াশ রেডি হতে চলে গেল। বিকেলে 3:45 বরযাত্রী এলো। সব রিচুয়াল কমপ্লিট করে ইয়াশরা ভেতরে এলো। আনিশও পার্লার থেকে চলে এসেছে। সকলেই গল্প করছে। তখনই কাজী এলো। ইয়াশ আর আনিশার মাঝে একটা পর্দা দেয়া, তাই কেউ কারো মুখ দেখতে পারেনি এখনো। কাজীকে দেখার জন্য দুজনই সামনে তাকালো। কাজী আর কেউ না, রেদওয়ান। ইয়াশ আনিশা দুজনে একসাথে বলল, নো। কাজিনকে দেখে দুজন এমন করে চিল্লে উঠল যে সবার নজর এখন ওদের দিকে। রাহিমা বেগম বললেন, সারের মতন চেঁচাচ্ছিস কেন? ইয়াশের মুখ চুপসে গেল। আনিশার আম্মু রিমা বেগম আনিশার দিকে রেগে তাকাতে আনিশার মুখও চুপসে গেল। রেদওয়ান নিজের চশমা ঠিক করতে ব্যস্ত। কাল রাতে তার বাসায় চোর এসেছিল। চোর ধরতে যাওয়ার সময় তার চশমা ঠাস করে নিচে পড়ে গেছে। তারপর থেকে সে বেশ ভালো করে চশমাকে দেখছে। এখন তার কাছে চশমা কেনার টাকা নেই, মাসের শেষ, তাই এটা তার শেষ সম্বল। রেদওয়ান চশমা ঠিক করে সামনের দিকে মুখ হাঁ করে ফেলে। সেটা কি দেখছে? যাদের বিয়ে দিয়েছিল আগামীকাল, তারা যে আবারও বিয়ে করছে। বিষয়বস্তু কিছুই বুঝতে পারছে না রেদওয়ান। রেদওয়ান কিছু বলবে তখনই মনে পড়লো তার সুগার আছে, আর যখন তখন ওয়াশরুমে পেয়ে যায় তার। এই মুহূর্তে তার ওয়াশরুম যাওয়াটা জরুরি, কিন্তু সমস্যা হলো সে তো কিছুই চেনে না। রেদওয়ানের পাশে দাঁড়িয়েছিল তৌসার হাজবেন্ড অনেক। রেদওয়ান তাকিয়ে বলল, বাবা, আমাকে একটা হেল্প করো। হ্যাঁ বলুন। ওয়াশরুমটা কোন দিকে? চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। অনেক রেদওয়ানকে নিয়ে গেল। এদিকে সেই থেকে কাঁচুমুচু হয়ে বসে আছে ইয়াশ। ইয়াশের কলেজ ফ্রেন্ড আবির মজা করে বলে, কিরে এমন করছিস কেন? এদিকে আরেক ফ্রেন্ড নিলয় সে বলে, আমার কি মনে হয় বলতো, আবির ইয়াশ ভয় পাচ্ছে। আরে ভয় পাস না, আমরা আসি না। ইয়াশ নিলয় পেটে কনুই দিয়ে গুতা দিয়ে বলল, চুপ বে, আমার কপাল থেকে শুনি যাচ্ছে না, আর তুই আছিস এসব নিয়ে। আবির সিরিয়াল ভঙ্গিতে বলল, তোর কি লুজ মৌসুম হয়েছে? বলে হা হা করে হাসতে লাগলো নিলয় আর আবির। ইয়াশ বিরক্ত হয়ে চোখ ফিরিয়ে দেখতে লাগলো সামনে। কাজিন দেখতে না পেয়ে শান্তির নিঃশ্বাস ফেললো।
ঘেমে গেছে ভয়ে একেবারে। একটু মুখটা ধোয়া দরকার, ভালো লাগবে। ইয়াশ আবিরের হাত ধরে নিচু করিয়ে কানে কানে কি জানি বলে। তখন আবির ওকে নিয়ে বিয়ের আসর থেকে সাইডে আসে। বল কি হয়েছে, বিয়ের আসর থেকে চলে এলি কেন? দোস্ত, আমি ওয়াশরুমে যাব, তুই একটু এদিকটা ম্যানেজ করিস। ও ওকে। ইয়াশ ওয়াশরুমের দিকে গেল। ইয়াশ শেরওয়ানির হাত ফোল্ড করতে করতে ওয়াশরুমে ঢুকতেই এক চিৎকার দিল। রুমের দরজা সাউন্ডপ্রুফ হওয়াতে বাইরে আওয়াজ যায়নি। সি সি সি, আপনি কি দরজা লক করতে পারেন না? নাউজুবিল্লাহ। রেদন রেগে চোখে চশমা ঠিক করতে করতে বলল, তুমি দেখি নিজে ভুল করে আমাকেই দোষ দিচ্ছ। বলি এই ছোকরা, তুমি কিছু দেখোনি তো? সব দেখেছি, বাইরে গিয়ে সবাইকে বলবো। কি বলবে তুমি? যা দেখেছি। আয় হায়, না এটা করো না, আমার একটা সম্মান আছে। ওকে বলবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি আর আনিশাকে কালকে আপনি দেখেছেন এবং বিয়ে করিয়েছেন, এই কথা যেন কেউ না জানে। ও মা, কেন বলবো না? তোমরা এখন বিয়ে করছো, তাহলে কাল অমন করে মিথ্যা বললে কেন? সেটা আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। এখন যা বলছি তাই করুন, না হলে আমি গেলাম বলতে এখনই যা দেখেছি। না, আমি কাউকে কিছু বলবো না। থাকুন, হালকা হয়ে আসি। বলে ইয়াশ রুম থেকে বেরিয়ে অন্য ওয়াশরুমে চলে গেল। রেদন ঘাম মুছে নিল। রিফাত ইয়া সাহেব এবার বিরক্ত হচ্ছে। কাজিনকে সবাই খুঁজে চলেছে, তার খোঁজ নেই। গেল কই? অনেক এক সাইডে দাঁড়িয়ে কাটলেট খাচ্ছিল। তো শেষে বলল, তুমি এখানে খাচ্ছ? ওদিকে এক কাণ্ড হয়ে গেছে। কি হলো? কাজীকে পাওয়া যাচ্ছে না। না পাওয়ার কি আছে, উনি তো ওয়াশরুমে গিয়েছেন। কাটলেট মুখে দিতে দিতে বলল অনেক। তোষা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তুমি জানো, তাহলে এতক্ষণ বলনি কেন? সবাই চিন্তায় কি অবস্থা? তুমি কি আগে আমাকে জিজ্ঞেস করেছিলে যে বলবো? খাওয়ার মাঝে জ্বালিও না তো। তোমার সাথে কথা বলাই বেকার। তোষা চলে গেল। বিয়ের আসরে গিয়ে দেখলো কাজী চলে এসেছে। আনিশা ভয় আছে কাজী না জানি কালকে কথাটা বলে দেয়, কিন্তু না, বলল না। আনিশা বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিয়ে সম্পন্ন হতে কাজী চলে গেল। এরপর আনিশার কাজিনরা বেশ মজা করলো। এবার এলো বিদায়ের পালা। ইয়াশ প্রচুর ঘুম পেয়েছে, আজ সারাদিন বেশ ধকল গেছে। আনিশাকে কান্না করতে দেখে নিজের অজান্তেই ইয়াশেরও খারাপ লাগতে শুরু করলো। সকলকে কাছে বিদায় নিয়ে গাড়িতে ইয়াশের পাশে আনিশাকে বসানো হলো। ইয়াশ আনিশার দিকে তাকিয়ে চোখ ফিরে নিল। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। একটি গাড়িতে শুধুই আনিশা আর ইয়াশ, বাকি গাড়িতে অন্যরা। আনিশা কান্না করতে করতে হিচকি উঠে গেছে। ইয়াশ আর চুপ থাকতে পারল না। আনিশার কাঁধে হাত দিয়ে বুকে জড়িয়ে নিল। আনিশা অবাক হলেও কিছু বলল না। ইয়াসদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আনিশা ঘুমিয়ে গেল। ইয়াসদের বাসায় এসে গাড়ি থামতে সকলে এসে ভিড় করে নতুন বউ দেখতে। বাড়ি ভর্তি মেহমান। অনেক মানুষের হইচই শুনে আনিশার ঘুম ভেঙে গেল। চোখ খুলতে দেখলো ও ইয়াসের বুকে। তাড়াতাড়ি করে সরে গেল। ইয়াস শান্ত গলায় বলল, রিল্যাক্স, আমি কিছু মনে করিনি, গিল্টি ফিল করো না। এদিকে রহিমা বেগম সব নিয়ম কানুন মেনে আনিশাকে ভেতরে নিয়ে গেলেন। আনিশার পাশে মোহনা বসে আছে। মোহনার মন খারাপ, তবু হাসছে। বিষয়টা আনিশা খেয়াল করেছে। মোহন আনিশার হাত নিজের হাতের মুঠায় নিয়ে বলল, তুমি অনেক লাকি আনিশা, ইয়াশের মতো হাজবেন্ড পেয়েছো। আমার ভাই তোমার অনেক খেয়াল রাখবে। আনিশা উত্তরে হাসলো। এবার আনিশার সাথে দেখা করতে আসলো ইয়াশের দাদি ফাতেমা বেগম, যার জন্য বিয়েটা তাড়াতাড়ি করতে হয়েছে। নাহলে আনিশার এইচএসসির পরই বিয়েটা হতো। ফাতেমা বেগম অসুস্থ, তার শেষ ইচ্ছা ইয়াশের বিয়েটা দেখার। ফাতেমা বেগম অনেক আদর করেন আনিশাকে। আনিশাকে একজোড়া বালা পরিয়ে দেয় আর বলে, এটা এই চৌধুরী পরিবারের ঐতিহ্য। আমার শাশুড়ি আমাকে দিছিল, আমি আমার বৌমাকে দিছি, আর এটা তোমাকে দিলাম। চৌধুরী রানীরাই পায় এটা। এদিকে আনিশার বেশ অবাক লাগলো একটা বিষয়, তা হলো ফাতেমা বেগম একবারও মোহনার সাথে কথা বলল না। কারণটা বুঝলো না আনিশা। ফাতেমা বেগম আরো কিছুক্ষণ আনিশার সাথে গল্প করে ঘুরে গেলেন। উনি বেশিক্ষণ বসে থাকতে পারেন না, কোমরে টান অনুভব করেন। রাত 12টা 4। ফুলে সজ্জিত বিছানা বসে আছে আনিশা, ঘুমিয়ে ঢলে পড়ছে। ইয়াশকে আটকে দিয়েছে তার বন্ধুরা, তাই এখনো আসতে পারেনি। অবশেষে ইয়াশ এলো। এসে দেখে আনিশা ঘুমিয়ে ঢুলছে। ইয়াশের পায়ের শব্দে চন্দ্রভাবটা কেটে যায় আনিশার। ওঠে সালাম করে ইয়াশকে। ইয়াশ বলে, বিবিজান দেখি ভদ্র হয়ে গেছে।
ইয়াসের মুখে বিবিজান কথাটা শুনে অবাক হলো আনিশা। ইয়াসের দিকে অবাক নয়নে তাকালো। ইয়াস স্মিত হেসে বলল, আজ থেকে তোমায় বিবিজান বলবো। আজ থেকে আমি তোমার পথ চলার সাথী আর তুমি আমার। চলো নতুন জীবনের সূচনাটা আল্লাহর ইবাদতের মাধ্যমে শুরু করি। নামাজ পড়ে নেই। এদিকে আনিশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। দুজনে অজু করে এসে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে আনিশা আয়নার সামনে দাঁড়ালো। পরনে হালকা আকাশি রঙের কামিজের সাথে সাদা পাজামা, সাদা ওড়না। নিজেকে নিজের কাছে অন্যরকম লাগছে আজ। কারণ কি? বিয়ের পর কি সত্যি সব মেয়েদের পরিবর্তন হয়? আকাশ কুসুম ভাবনার ছেদ পড়ে কারো চিৎকারের আওয়াজে। ইয়াস ফোনে কি যেন করছিল। চিৎকারের আওয়াজে ইয়াস আনিশা দুজন একসাথে রুম থেকে বের হলো। চিৎকারের আওয়াজ এসেছে ইরফানের রূপ থেকে। দ্রুত সেখানে গিয়ে পা থমকে যায় আনিশার। মোহনার হাত থেকে রক্ত পড়ছে, নিচে পড়ে আছে ও। ইরফান রুমে এসে এই দৃশ্য দেখে চিৎকার করছে। মোহনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে ইরফান। ইয়াস, রিশাদ চৌধুরী দুজনে বসে আছে। রিশাদ সাহেব হার্টের রোগী। বেশ চিন্তা করলে কিছু একটা হয়ে যেতে পারে ওনার। বেশ কিছুক্ষণ পর ওটি থেকে ডক্টর বের হলো। সকলে ছুটে এলো ডক্টরকে দেখে। ডাক্তার রাফির মাথা নিচু করে বললেন, আই এম সরি, শি ইজ নো মোর। ডক্টরের বলাই কথা শোনার সাথে সাথেই ইরফান ফ্লোরে বসে পড়ল। বড্ড ভালোবাসত মোহনাকে। কেন এমন করলো? অজানা সকলের কাছে। ইয়াস নিজেও বুঝতে পারছে না হঠাৎ কি এমন হলো যে ওর ভাবি এমন কাজ করলো। এদিকে বাসায় রাহিমা বেগম চিন্তায় দুইবার মূর্ছা গিয়েছেন। আনিশা কোনো রকম ওনাকে সামলিয়েছে। আনিশা রাহিমা বেগমের পাশে বসেছিল। তখনই ইয়াসের ফোন আসে। আনিশা ফোন কল রিসিভ করতে ইয়াস বলে, তুমি কি আম্মুর সামনে আছো? হ্যাঁ, কেন? ভাবি কেমন আছে? বলছি একটু সাইডে যাও আম্মুর। হ্যাঁ বলুন। ভাবি আর নেই। এ কথা শুনে আনিশার মাথায় বাজ পড়ে। কি শুনছে ও? আনিশার মাথা ঘুরতে শুরু করে। আপনি কি বলছেন? যা সত্যি তাই বলছি আনিশা। আম্মু কিভাবে বলবো আমি জানি না। ভাইয়া ভেঙে পড়েছে, বাবা সামলাচ্ছে। আমরা বাসায় আসছি, আম্মুকে বোঝানোর চেষ্টা করো। বলে ফোনটা কেটে দেয় ইয়াস। চোখের পানি কমে দিয়ে মুছে ভাইয়ের কাছে যায়। ইরফানের কাঁধে হাত দেয়। ইরফান ইয়াসের দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মোহনা কেন এমনটা করলো ইয়াস? কি হয়েছিল ওর? আমাকে কেন বললো না কিছু? আমি কি করেছিলাম? ইরফান প্রলাপ বকছে। ইয়াসের নিজের চোখে পানি চিকচিক করছে, কিন্তু কাঁদতে পারছে না। সে কান্না করলে যে ইরফান আরও ভেঙে পড়বে। ভোর রাতের দিকে মোহনার লাশ নিয়ে বাড়ি ফিরল ইয়াসরা। রাহিমা বেগমকে এখনো কিছু বলেনি আনিশা। কান্না গলায় দলা পাকিয়ে আছে ও। এ বাড়িতে আসার পর যে মেয়েটি ওর পাশে বসে কথা বলল, সে নাকি এখন নেই। এটা মেনে নেওয়া যে বড্ড কঠিন হয়ে গেছে আনিশার কাছে। আনিশা ভাবছে ক্ষণিকের পরিচয়, তাতেই ওরা এত খারাপ লাগছে। তাহলে বাকিদের কি অবস্থা হবে? আনিশা ভাবনার মাঝে বাসার সামনে অ্যাম্বুলেন্স এসে থামল। রহিমা বেগম হল রুমে বসেছিলেন। অ্যাম্বুলেন্সের শব্দ কানে যেতেই আটকে ওঠেন তিনি। দেখতে পান বাড়ির মেইন দরজা দিয়ে দুজন ওয়ার্ড বয় স্ট্রেচারে করে মুখ ঢাকা একটি লাশ এনে রাখলো। তখনই বাড়িতে ঢুকলো ইয়াস, রিশাদ সাহেব, ইরফান। ইরফানকে ইয়াস ধরে ধরে আনছে। রহিমা বেগমের বুঝতে বাকি নেই কি হয়েছে, তবু জিজ্ঞেস করলেন, ইয়াসের বাবা কি হয়েছে? আমার বৌমা ঠিক আছে তো? রিশাদ সাহেব কিছু বলতে পারলেন না, গিয়ে সোফায় থ মেরে বসে পড়লেন। রাহিমা বেগম এবার ইয়াসের কাছে গেল। ইয়াস তুই বল, বাবা কি হয়েছে? ইরফানের এই অবস্থা কেন? ভাবি আর নেই আম্মু। একথা শুনে রাহিমা বেগম ইরফানের সামনে গিয়ে ছেলের মুখের দিকে তাকাতে ওনার কলিজা মোচড় দিয়ে উঠল। ছেলের চোখে পানি। যে ছেলে সবসময় হাসি খুশি থাকে তার চোখে পানি, এটা যেন অবিশ্বাস্য কথা। ইরফান মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আম্মু, মোনাকে এনে দাও। ও কেন আমাকে ফাঁকি দিয়ে চলে গেল? আমি কি ভুল করেছিলাম? আমি তো শুধু ওকে ভালোই বেসেছি। ওর ভালো খারাপ সব দিক খেয়াল রেখেছি। আমার মনে সর্বশ্রেষ্ঠ জায়গা দিয়েছি। তাহলে কেন অভিমানে ও আমায় ছেড়ে গেল? ছেলের বলা কথা কি উত্তর দেবেন জানা নেই রহিমা বেগমের। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু ইরফান আজ সে কথা বলতে দিয়েছে। ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কিরকম বেদনা হয় আজ উপলব্ধি করতে পারছে সে। আনিশা হলরুমের এক কোনায় দাঁড়িয়ে কেঁদে চলেছে। ইয়াস ওর পাশে দিয়ে মাথায় হাত রাখে। আনিশা ইয়াসের মুখে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে। ইয়াসেরও বড্ড কান্না পাচ্ছে। মোহনা ওর ভাবি নয়, বড় বোনের মতো ছিল। বোন না থাকার আফসোসটা দূর করেছিল মোহনা, কিন্তু সেই মোহনা কেন এই কাজ করলো?
প্রশ্ন সকলের কাছে। সকাল 6টার দিকে মোহনার বাবা মা আসে, ওনারাও ভেঙে পড়ে একমাত্র মেয়ের এই অবস্থা দেখে। বাদ জোহর দাফন কার্য সম্পন্ন হয়। ইয়াসের পা যেন চলছে না। নিজের বোনের থেকে কম ভাবেনি মোহনাকে। কেন সে এমন করলো? ইরফানের কথা ভাবতে মাথা ঘুরে উঠেছে ইয়াসের। বাড়ি পৌঁছে দেখে ইরফান পাথরের ন্যায় বসে আছে। রাহিমা বেগম ছেলের কষ্টে আরো অসুস্থ হয়ে পড়েছেন। আনিশা সকলকে সামলাচ্ছে। আনিশার বাবা মা এসেছে। মন প্রচুর খারাপ ওদের। এই তো বিয়ের কত মজা করলো, সেই মেয়ের হঠাৎ কি হলো? ইরফানকে চেষ্টা করেও কিছু খাওয়াতে পারেনি কেউ। সারাদিন পেরিয়ে রাত হয়ে গেল। ইরফান এভাবেই আছে নিজের রুমে। ইয়াস ভাইকে চেষ্টা করেছে নর্মাল করার, কিন্তু পারেনি। রাত তখন 11টা। খাওয়ার জন্য ইরফানের রুমে গেলেন রহিমা বেগম, কিন্তু এ কি, রুম ফাঁকা। ইরফানকে না দেখতে পেয়ে রহিমা বেগম ওয়াশরুম, বারান্দা সব জায়গায় খুঁজলেন, কিন্তু পেলেন না। এবার তিনি সকলকে ডাকলেন। সবাই এসে অনেক খোঁজাখুঁজি করলো। পুরো বাড়ি খোঁজা হলো, ইরফানকে পাওয়া গেল না। কোথায় গেল? কেটে গেল 7 দিন। কোথাও ইরফানের খোঁজ মিলল না। পুলিশও খুঁজে পেল না ইরফানকে। ইয়াস নিজে হন্যে হয়ে পুরো শহর খুঁজল, কিন্তু ফলাফল শূন্য। ইয়াস একদম ভেঙে পড়েছে। একদিকে ভাবির মৃত্যু, আবার অন্যদিকে ভাইয়ের নিখোঁজ হওয়া, সব মিলিয়ে ভেঙে পড়েছে ইয়াস। কি করবে, কিভাবে করবে কিচ্ছু বুঝতে পারছে না। তার কয়েকদিন পর মোহনার কবরের পাশে বসে আছে ইরফান। একদিনে তাকিয়ে আছে কবরের দিকে। একটা দীর্ঘশ্বাস নিয়ে ইরফান বলে উঠল, কেন করলে তুমি এমনটা মোহ? অনেক ভালোবাসতাম তোমায়, কিন্তু আমার ভালোবাসা দিয়ে তোমার অতীত ভরাতে পারিনি। তোমার ভিতরে যে এত দুঃখ ছিল বুঝতেই পারিনি কখনো। কথাগুলো বলতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কাল রাতের রুমে বসেছিল ইরফান, তখনই ওর চোখে যায় ড্রেসিং টেবিলের সামনে রাখা মোহনার ফোনের দিকে। ইরফান উঠে গিয়ে ফোনটা নেয়। লক না থাকায় ফোন খুলতে বেশি বেগ পেতে হয়নি ইরফানকে। কল হিস্ট্রি চেক করতে কপালে ভাঁজ পড়ে ইরফানের। একটা নাম্বার থেকে বেশ কয়েকবার ফোন এসেছে এবং মোহনা সুসাইড করার আগ মুহূর্তেও সেই নাম্বারে মোহনা নিজেই ফোন দিয়েছিল। খটকা লাগা শুরু হয় ইরফানের। ও সেই নাম্বারটা কার জানার চেষ্টা শুরু করে, কিছুতেই বুঝতে পারছে না। অবশেষে ইরফানের মনে পড়ে ইয়াসের বিয়ের দিন থেকে মোহনা ছিল অন্যমনস্ক। ইরফান এবার ইয়াসের বিয়ের ভিডিও করা ছিল কি সেগুলো ভালো করে দেখতে থাকে। একসময় দেখে মোহনা কোথায় যেন চোখ মুছতে মুছতে দৌড়ে চলে যাচ্ছে, তাও বিয়ের সময়। এবার ইরফান শিওর হয় বিষয়টা জটিল। দেরি না করে বের হয়ে পড়ে সত্যি উদ্ঘাটন করতে। ইরফান যায় সেই কমিউনিটি সেন্টারে যেখানে ইয়াস আনিশার বিয়ে হয়েছে। ইরফানের চেনা পরিচিত বলে অত রাতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি। ইরফান গার্ডকে বলে বিয়ের দিনে সিসিটিভি ফুটেজ দেখাতে। গার্ড ইরফানকে নিয়ে একটি রুমে যায় এবং বিয়ের দিনে সিসিটিভি ফুটেজ দেখায়। তাতে দেখা যায় বর আসার পর মোহনার ফোন আসে আর মোহনা একটু সাইডে যায় কথা বলতে। তখনই ওর সামনে একজন সুদর্শন যুবক এসে দাঁড়ায়, কোলে একটি বাচ্চা মেয়ে। মোহনা সেই যুবকের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে এবং তারপর কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তারা কি কথা বলেছিল এটা শোনা যাচ্ছিল না। ইরফান ফুটেজটা নিয়ে যায় ওর বন্ধু সাকিবের বাসায়। রাত তখন 1:30। সাকিব ইরফানের কলেজ লাইফের বন্ধু। ইরফান সাকিবের বাসায় যেতেই সাকিব বলল, কি হয়েছে ভাই, সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই আমার, তোর সাহায্য প্রয়োজন। কি হয়েছে বল। তুই তো একজন থট স্পেশালিস্ট। হ্যাঁ। এই ভিডিওটা দেখ, ওরা কি কথা বলছে সেটা আমাকে বল। ঠিক আছে। সাকিব দেখলো এবং বুঝলো। মুখ কালো করে ইরফানের দিকে তাকালো। ইরফান জিজ্ঞেস করলো, কি হয়েছে বল। ভাবির একটা পার্স ছিল। কি পাস্ট? ভাবি একজনকে ভালোবাসতো, কিন্তু সে ভাবিকে ভালোবাসেনি। বুঝিয়ে বল। ভাবির ফোনে কল আসায় ভাবি সাইডে যায়, আর তখন যে ছেলেটার সাথে দেখা হয় সে ভাবি প্রাক্তন। তাকে বাচ্চা কোলে অবস্থায় দেখে ভাবি জিজ্ঞেস করে, কেমন আছো? ছেলেটি উত্তরে বলে, ভালো। কথায় কথায় ভাবি বলে, ভালোই তো আছো, সুখে আছো? ছেলেটা এখন হেসে বলে, হ্যাঁ তা তো থাকবই, আমার বউ আমার সব কিছু, আমার মেয়ে আমার পৃথিবী। একথা শুনে ভাবির চোখ ভিজে আসে। আবারও জিজ্ঞেস করে, আমার কি দোষ ছিল? সেদিন কেন হারিয়ে গিয়েছিলে? ছেলেটা এখন বলে, আমার তোমার দেহ প্রয়োজন ছিল, আর কিছু না। বলে ছেলেটা চলে যায় আর ভাবি কান্না করতে করতে ভিতরে যায়। ইরফান হতভম্ব হয়ে যায়। চলে আসে মোহনার কবরের কাছে। তুমি যদি একবার আমাকে সবটা বলতে, আমি চেষ্টা করতাম তোমাকে দূরে রাখার এইসব থেকে। আমি কি এত বছরে তোমার কাছে কেউ হতে পারিনি? মোহ, কেন এমনটা করলে? অতীত ভেবে বর্তমান নষ্ট করে দিলে। আমার কথা ভাবলে না? তোমার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা আমার ছিল না, আর না আছে।
তুমি আগে যা করেছো করেছো, কিন্তু এখন তো তুমি আমার বউ ছিলে, আমার সারা জীবনের পথ চলার সঙ্গী। আমার কথা একবারও মনে পড়লো না এই কাজটা করার সময়? আমি কিভাবে থাকবো এটা একবারও ভাবলে না? আমি শুধু তোমাকেই ভালোবাসি মোহ, প্লিজ ফিরে এসো। কবরের সামনে হাঁটু গেড়ে বসে কথাগুলো বলছে ইরফান। আকাশ মেঘলা, বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে ওকে। ওর কোনো হোলদোল নেই। সারাদিন কেটে সন্ধ্যা হয়ে গেল। ইরফান ওভাবেই আছে। এবার উঠে টলমল পায়ে কোথাও যেন চলে গেল। পরের দিন কোনো এক অফিসের সামনে দাঁড়িয়ে আছে ইরফান, কারোর অপেক্ষা করছে। কিছুক্ষণের মাঝে একজন এসে ইরফানের সামনে দাঁড়ালো। সে হলো মাহিম, মোহনার প্রাক্তন। মাহিম এসেই জিজ্ঞেস করে, বলুন কেন ডেকেছেন? আপনি মাহিম? জি। আমি ইরফান চৌধুরী, মোহনার হাজবেন্ড। বেশ অবাকই হলো মাহিম ইরফানের কথা শুনে। নিজেকে সামনে নিয়ে বলল, জি বলুন, কি বলবেন? আপনি জানেন মোহনা আর নেই? কি? এরপর সবটা বলে ইরফান। মাহিমকে মোহনার সুসাইড করা থেকে শুরু করে সব খোঁজ করেছে সেগুলো বলে। সব শুনে মাহিম বলে, আই এম সরি, আমি বুঝতে পারিনি। আমার কথার হার্ট হয়ে মোহনা এমন একটা কাজ করবে। ইটস ওকে, আমি আসি। অনেক ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করার। যাকে পাগলের মতো ভালোবেসেছিলাম সে তো তোমাকে মনের মধ্যে রেখেছিলাম। আমি আসলে এতই বোকা ছিলাম যে বুঝতেই পারলাম না। বাট ইউ নো মাহিম, আমি এখনো চাই পাগলের মতো। ওর পাশ নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না আর না থাকবে। ওর জায়গা আমার এখানে ছিল আর এখানেই থাকবে। কথাগুলো বলে হাতের কোণো দিয়ে চোখ মুছে চলে যেতে থাকে ইরফান। মাহিম ডাকে কিন্তু ইরফান পেছনে ফিরে তাকায় না। মাহিমের খারাপ লাগে ইরফানের জন্য। মনে মনে বলে, স্যালুট ব্রো, তোমার মতো ভালোবাসতে পারা মানুষ এই পৃথিবীতে খুব কম জন আছে। কেটে গেলেও বেশ কয়েক মাস ইরফানের কোনো খোঁজ নেই। ইয়াশ ভাইকে না পেয়ে ইয়াশ অনেকটাই ভেঙে পড়েছে। রাহিমা বেগম চুপচাপ হয়ে গেছে, আগের মতো কথা বলে না, হাসে না। রিশাদ সাহেবও চুপচাপ। সবটা কেমন জানা হয়ে গেল। আনিশা মনমরা হয়ে আছে। বিয়ে হয়ে আসার পর এগুলো দেখেও নিজেও বেশ ঘাবড়ে গিয়েছে। আজ বিয়ের 6 মাস পূর্ণ হয়েছে। আপনাকে আজ আমি সারপ্রাইজ দিতে চাই। মনে মনে কথাগুলো ভেবে আনিশা নিজেই হাসলো। তারপর কাজে লেগে পড়লো। ইয়াশের কলেজ থেকে আসতে সন্ধ্যা হয়ে গেল। কাজ ছিল, তার উপর পুলিশ স্টেশন যেতে হয় ওকে ইরফানের খোঁজ করতে। প্রতিদিনের মতো আজ ইরফানের কোনো খোঁজ না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরল ইয়াশ। বাড়ি এসে প্রথমে বাবা মার সাথে দেখা করে রুমে আসতে দেখতে পেল খুব সুন্দর করে সাজানো রুমটা। ইয়াশের অজান্তে ওর মুখে হাসি ফুটলো। পায়েলের ঝুনঝুন শব্দে ইয়াশ খুঁজতে লাগলো শব্দটা কোথা থেকে আসছে। রুমের মাঝখানে আসতে পেছন থেকে ওকে জড়িয়ে ধরলো। হ্যাপি 6 মান্থস অ্যানিভার্সারি। আজ 12 তারিখ। আপনি তো ভুলেই গেছেন। আরে না, তা না। বুঝি। কথার মাঝে ফোন বেজে উঠলো আনিশার। ফোনের কাছে গিয়ে ফোন স্ক্রিনে তাকাতে দেখলো ওর ভাই ফোন করেছে। ফোন রিসিভ করে কানে নিতেই আনিশা থ হয়ে গেল, কারণ ফোনের উপাস থেকে ওর ভাই বলল, আপু তাড়াতাড়ি আয়, আম্মু আব্বুর ঝগড়া হয়েছে আর আম্মু বাসা ছেড়ে নানু বাড়ি চলে গেছে। বাবা বলছে সন্ন্যাসী হয়ে যাবে। কি? তুই তাড়াতাড়ি আয়, আমি আব্বাকে আটকাচ্ছি। বলে ফোন কেটে দিল আনিশার ভাই। ইয়াশ জিজ্ঞাসক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনিশা সবটা বলতে ইয়াশ বলল, তাহলে দ্রুত যাও, আমি পৌঁছে দেই, ঠিক আছে? না, তুমি থাকো, বাবা মার তোমাকে দরকার। আমি গাড়ি নিয়ে যাচ্ছি। আনিশা দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেল। ইয়াশের মুখ মলিন হয়ে গেল, চেঞ্জ করে নিল। নানু বাড়ি পৌঁছাতে দেখলো ওর মামা আবিদকে, বয়স 25। আনিশার মায়ের ছোট ভাই, পড়াশোনার জন্য ঢাকাতে ছিল এতদিন, কয়েকদিন আগে এসেছে। আনিশাকে দেখে আবিদ এগিয়ে গেল। তানিশা, তুই? অনেকদিন পর দেখলাম। হ্যাঁ মামা, কেমন আছো? এই তো ভালো। আম্মু কই মামা? আপু আম্মুর রুমে। কি হয়েছে? হঠাৎ আপুর বলা নেই কোয়া নেই, হুট করে এলো। ওই এমনি, তেমন কিছু না। আমি আম্মুর কাছে যাই। আনিশা দ্রুত চলে গেল। ওর অস্বস্তি হচ্ছিল। আনিশা ওর নানুর রুমে গিয়ে দেখে ওর আম্মু বসে আছে। আনিশাকে দেখতে ওর নানু বলে, তোমার আম্মুকে বোঝাও এই বয়সে সংসার ভাঙতে চাই কেন। আম্মা, আপনি জানেন না ওই লোক আমার সাথে ঝগড়া করে কোনো কারণ ছাড়া। আমি থাকবো না। থেকো না বাবা, বনবাসে চলে যাচ্ছে। একথা শুনে আনিশার আম্মু বলে, কে যাবে? তোর বাবা? একদিনও থাকতে পারবে না। ওসব আমার জানা আছে। তুই শ্বশুর বাড়ি ছেড়ে এখানে কি? জামাই কোথায়? তোমরা যা শুরু করেছো, দৌড়ে আসছি আমি। ইয়াশ আসে নাই। ও মা, তুই একা আসবি কেন? এমনিতেই ইয়াশ বাবার উপর কত কাজের চাপ।
আম্মু তুমি থামো, আমি প্রচুর ক্লান্ত। যা চেঞ্জ করে নে। আনিশা চেঞ্জ করতে গেল। দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের কথা এতক্ষণ শুনছিল আবিদ। বিকেলে আনিশার আম্মু ইয়াশকে কল করে। আসসালামু আলাইকুম মামুনি। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? এই তো আছি, আপনি কেমন আছেন? আছি কোনো রকম। ছেলেমেয়েরা ভালো না থাকলে আমি কিভাবে ভালো থাকি বলো? আচ্ছা শোনো, তুমি বরং চলে এসো। কোথায়? আমার বাবার বাড়ি আর আনিশার নানু বাড়ি। মামুনি কলেজে কাজ আছে। বৃহস্পতিবার রাতে আসো, আবার শনিবার রাতে চলে যেও। ঠিক আছে মামুনি। আচ্ছা বাবা। মামুনি রাখছি। আমি জানি তোমাদের বিয়ের পর থেকে একের পর এক কাহিনী হয়ে আসছে। তোমাদের আলাদা সময় কাটানো উচিত যদি সবটা ঠিক হয়। আল্লাহ আমার বাচ্চাগুলোকে ভালো রেখো সব সময়। মনে মনে কথাগুলো ভেবে শান্তির শ্বাস নিলেন আনিশার আম্মু। রাতে আনিশা বসে মুভি দেখছে, আবিদ সহ আরো কাজিনরা আছে। তখনই আনিশার ফোন বেজে ওঠে। আনিশা ফোন নিয়ে রুমে চলে যায়। হ্যালো। বলুন। কেমন আছো? ভালো, আপনি? জানোই তো। মামুনি বাবা কেমন আছে? আছে কোনো রকম। ভাইয়ার চিন্তায় আম্মু আরো অসুস্থ হয়ে গেছে। আরো কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো ইয়াশ। আনিশাকে বলল না, ওর যাওয়ার কথা, সারপ্রাইজ দিতে চায়। এদিকে আনিশা কথা শেষ করে ফোন চার্জ দিয়ে ড্রয়িং রুমে গিয়ে মুভি দেখায় ব্যস্ত হয়ে ওঠে। 2 দিন পর আনিশা সোফায় বসে আছে, তখনই কলিং বেল বেজে উঠল। আনিশা উঠে দরজা খুলতেই এক দফা অবাক হলো, ইয়াশ এসেছে। ইয়াশ আনিশাকে জড়িয়ে ধরতে গেলে আনিশা সরে দাঁড়ায়। ইয়াশ কিছু না বলে ভেতরে আসে। আনিশার আম্মু ইয়াশকে দেখে খুশি হয়ে যান। ইয়াশের সাথে কথা বলে আনিশাকে বলে, আনিশা, ইয়াশকে তোমার রুমে নিয়ে যাও। আনিশা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রাত 11:54। আনিশা চুপ করে বেডে বসে আছে। সোফায় ইয়াশ বসে আছে, আনিশার দিকে তাকিয়ে আছে। আনিশা, কি হয়েছে বলবে? কি হবে? তোমাকে অন্যরকম লাগছে। কই? আচ্ছা বাদ দাও, চলো কালকে বাসায় যাই। কোন বাসায়? আমার তোমার বাসায়। আমি ওই বাসায় আর যাব না। হোয়াট? কেন? দেখুন, আমি আপনার সাথে থাকবো না, আমি ডিভোর্স চাই। সব সম্পর্কের একটা বাঁধন থাকে, কিন্তু আমাদের নেই। বিয়ের পর থেকে একটার পর একটা প্রবলেম। আমি আর পারছি না ইয়াশ, প্লিজ আপনি আমাকে মুক্তি দিন। আমারও জীবন, আমি পারছি না এইভাবে থাকতে। আনিশার কথা ইয়াশ থ হয়ে গেছে। আনিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেকি হাসলো ইয়াশ। আসলেই তো তোমার কি দোষ, সব আমার ভাগ্য। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। বলে শার্ট চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল ইয়াশ। আনিশা মাথা ধরে বসে আছে। এভাবে ঘুমিয়ে পড়ে এক সময়। তখন আবিদ রুমে প্রবেশ করে, আনিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে চাদর টেনে লাইট অফ করে দেয়, তারপর চলে যায়। 15 দিন পর সারা রাত কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে ধরনীর বুকে। নতুন ভোর, নতুন আলো, কিন্তু কেউ একজন রাস্তার এক সাইডে বসে আছে। হ্যাঁ, সে ইয়াশ, যার পুরো জীবনটাই অন্ধকারে ভরে গেছে। ভাবের মৃত্যুর পর একে একে সব হারিয়ে ফেলেছ। মায়ের মতো ভালোবাসা ভাইকে খুঁজলো, এতদিন পেল না। আবার আজ নিজের অর্ধাঙ্গিনীর মুখে বিচ্ছেদের কথা যেন আরো ভেঙে দিয়েছে ইয়াশকে। সারা রাত রোড সাইডে বসেছিল, মাথায় কিচ্ছু নেই। এভাবে মানুষ চলতে পারে না, মানসিক রোগী হয়ে যাচ্ছে ও। ইয়াশ জানে না কি আছে ওর কপালে, কিন্তু কয়েকদিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরেই কেটেছে দিন। রাত কেটেছে নির্ঘুম পথ, শিশুদের কষ্ট দেখে। কয়েকজনকে কম্বল কিনে দিয়েছে। ইয়াশ বসেছিল, তখন ওর ফোনে একটি কল আসে। হ্যালো। ইয়াশের সাথে কথা বলছি আমি। জি। কোথায় আপনি মিস্টার ইয়াশ? কলেজে কেন আসছেন না? আসলে স্যার, কোনো কিছু শুনতে চাই না, এমন ভাবে হয় না। আপনাকে আর কলেজ আসতে হবে না, আপনার চাকরিটা নেই। বলে কল কেটে দেয় আব্রাহাম নামের লোকটি। ইয়াশ এবার হাসে, আকাশের দিকে তাকিয়ে বলে, এইভাবে নিঃস্ব করলে আমায়? ঠিক আছে, মেনে নিলাম। তখনই ইয়াশের কাঁধে কেউ হাত রাখে। ইয়াশ তাকিয়ে দেখে ইরফান। ইয়াশ এতটাই অবাক হয় যে কথা বলা বন্ধ হয়ে গেছে। জড়িয়ে ধরে ও ইরফানকে। ইরফানও ভাইয়ের পিঠে হাত বুলিয়ে দেয়। ইয়াশের চোখের পানি দিয়ে ইরফানের শার্ট পরে। ইরফান বুঝতে পারে তার ভাই কাঁদছে। ইরফান ইয়াশকে নিজের মুখোমুখি করে দাঁড় করায়। ইয়াশ বলে, কোথায় ছিলে তুমি ভাইয়া? কত খুঁজেছি তোমায় জানো? আম্মু অসুস্থ হয়ে গেছে তোমার চিন্তায়। কেন এভাবে হারিয়ে গিয়েছিলে? একা থাকতে চেয়েছিলাম ভাই। আমার জীবনে এমন কিছু সময় আসে যখন মানুষ চাই সবার সাথে দূরত্ব বাড়াতে, নিজেকে একা করতে। আমিও তাই করেছি। মন আর অতীত নিয়ে আমার সমস্যা ছিল না, কিন্তু 4 বছরের সংসারে একবারের জন্য আমার হয়নি।
আমার সন্তানের কথাও ভাবিনি, শেষ করে দিয়েছে নিজের সাথে ওকেও। কি বলছো ভাইয়া? ঠিক বলছি। ও 3 মাসের প্রেগনেন্ট ছিল। সেই রিপোর্ট আমি ডক্টর নীলার থেকে পেয়েছিলাম ও মারা যাওয়ার 2 দিন পর। এরপর ইরফান মোহনার অতীত সম্পর্কে সব কিছু খুলে বলে ইয়াসকে। ইয়াস থ হয়ে যায়। ইরফান বলে, আমি যে কষ্ট ভোগ করেছি ভালোবাসা হারানোর, তোকে সেই কষ্ট পেতে দিব না আমি। কিন্তু ভাইয়া, আমি চাই না জোর করে সম্পর্ক টিকিয়ে রাখতে। আনিশা চায় না আমার সাথে থাকতে, ওকে ওর মতোই থাকতে দাও। ভালোবাসার মানুষকে ভালো রাখার নামই তো ভালোবাসা ভাইয়া। আর আজ আমি নিঃস্ব, আমার কিছু নেই, না আছে জব, না আছে ভালোবাসার মানুষ। আম্মু আব্বু আমাকে অপরাধী ভাবে কেন জানি না। আম্মু বলে আমি নাকি কিছু করতে পারি না, তোকে আনতে পারি না। সত্যি আমার থাকার কোনো মানে নেই, সবার জীবন থেকে হারিয়ে যেতে চাই। তিক্ততা এসে গেছে জীবনের প্রতি। হঠাৎই এক কার এসে ধাক্কা দেয় ইয়াসকে। মাটিতে লুটিয়ে পড়ে ইয়াস। ইরফান দিক জ্ঞান হারিয়ে ফেলে, ছুটে যায় ভাইয়ের রক্তাক্ত দেহের কাছে। আবিদের সাথে বসে গল্প করছে আনিশা। আবিদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আনিশার দিকে। তখনই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে আনিশার মা। আনিশাকে ধরে বলে, আনু চল হসপিটালে। কেন আম্মু, কার কি হয়েছে? ইয়াস বাবা অ্যাক্সিডেন্ট করেছে। আজ এতদিন ধরে ছেলেটাকে খুঁজছে, পেলাম না, আর আজ এমন একটা খবর। আনিশা কি বলবে ভেবে পায় না। আবিদের চোখ মুখ লাল হয়ে গেছে, তবু শান্ত থাকার চেষ্টা করছে। আনিশার আম্মু আনিশার হাত ধরে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লেন হসপিটালের উদ্দেশ্যে। ইন সিটি হসপিটাল। ইরফান দাঁড়িয়ে আছে, ইয়াসের মা বাবাও এসেছে। ওনারা ওয়েটিং রুমে বসে আছেন। ইরফানকে দেখে অবাক হলেও ইয়াসের চিন্তা ওনার চিন্তিত। একটু পর অপারেশন থিয়েটারের সামনে এসে দাঁড়ায় ইরফান। আনিশা এবং ওর আম্মুর দিকে আবিদও এসেছে। আনিশা চুপ। আনিশার আম্মু অবাক হচ্ছে মেয়েকে দেখে। একজন ডক্টর এসে বলে যায়, পেশেন্টকে আইসিইউতে রাখা হয়েছে, অবস্থা সিরিয়াস। আনিশা এটা শুনে এমন ভাব করছে যেন কিছুই হয়নি। আনিশার আম্মু আনিশাকে জিজ্ঞেস করে, আনিশা, ইয়াস অসুস্থ, তুমি কিভাবে এতটা নর্মাল আছো? তুমি কি একটু ভালোবাসো না? না বলে আনিশা হন হন করে চলে যেতে নিলে ইরফান পথ আটকায়। হঠাৎই আনিশার গালে চড় মেরে বসে। আনিশার সহ উপস্থিত সকলে অবাক। আনিশা গালে হাত দিয়ে সকলের দিকে তাকিয়ে আছে। আমি হসপিটালে কেন? আনিশার আম্মু আনিশার কাছে গিয়ে দু বাহু ধরে বলে, কি নাটক করছো? মাত্র এলে, এখন বলছো তুমি এখানে কেন? আজব। আম্মু, আমি কেন নাটক করব? আনিশা আম্মু আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু ইরফান থামিয়ে দিয়ে বলে, ওকে কিছু বলে লাভ নেই আন্টি। আনিশার কিছু মনে নেই। মানে ওকে হিপনোটাইজ করার রাখা ছিল। ওর ফ্যামিলি মেম্বার বাদে আর কাউকে সহ্য করতে পারছিল না, আর না পারছিল ইয়াসকে সহ্য করতে। কি? অবাক হয়ে বলে আনিশা, তুমি ইয়াসকে সহ্যই করতে পারোনি, এটা আমি খেয়াল করেছি। তোমাকে হসপিটালে ঢোকার সময় চোখ স্থির ছিল না। আনিশা থ হয়ে দাঁড়িয়ে আছে। আনিশার আম্মু বলে, কে করেছে এইটা? আর তুমি কিভাবে জানলে? এতদিন কই ছিলে বাবা? বলছি আন্টি, প্রথমেই বলি, আমি একা থাকতে চেয়েছিলাম, তাই দূরে ছিলাম। আর আমি কিভাবে জানি আমি দূরে থাকলেও আমার পরিবারের সকল সদস্যর সব খবরই আমি রাখতাম। হ্যাঁ, এখন বলতে পারেন আমি কেন ফিরিনি, সেটা পরে বলছি। আগে বলি আপনার ভাইয়ের কথা। আমার ভাই? আবিদ নাম ওনার, তাই না? হ্যাঁ। উনি আনিসাকে হিপনোটিস করেছে। কি বলছেন এসব? কে আপনি? হ্যাঁ, আমার নামে এসব বলছেন? রেগে আবিদ বলে ওঠে কথাগুলো। আমি কে? আমি ইরফান। আমি সব জানি আপনার বিষয়ে। আপনি আনিসাকে লাইক করতেন, বয়স কম আর সাইকো টাইপ। আপনি নিজের ভাগ্নিকে হিপনোটাইজ করে ফেললেন, তাই বলে? কারণ আপনি ওকে পছন্দ করতেন। বলুন সত্য কি না? আবিদ চুপ। ইরফান আবারও বলে, আমার ভাই আজ এই অবস্থায় শুধু আপনার জন্য। আপনি আনিশার ওর মাঝে দূরত্ব বাড়িয়ে দিয়ে নিজেকে আনিশাকে পাওয়ার আশা করেছিলেন। লজ্জা করলেন একবারও? ছি। হ্যাঁ করেছি আমি। তো কি হয়েছে? কোনো ভুল করিনি। আনিশাকে আমার ভালো লাগতো, ভেবেছিলাম সবাইকে বলবো, কিন্তু তার আগেই ওর বিয়ে হয়ে গেল। ইয়াস নামের ছেলেটা আমার পথের কাঁটা হয়ে দাঁড়ালো। আনিশাকে ভুল বোঝানোর চেষ্টা করেছি, কাজ হয়নি, তাই এটা করেছি। খারাপ কি করেছি? ভালোবাসা অন্যায় না। কথা শেষ হতে আনিশার আম্মু ঠাস করে থাপ্পড় মেরে দেয় আবিদের গালে।
ছি আবিদ, ছি। ছোট ভাই তুই আমার, কম আদর করিনি। তুই কি না শেষে আমার মেয়ের এই সর্বনাশ করতে চাইলি? আবিদের কলার ধরে কথাগুলো বললেন আনিশার আম্মু। তখনই ওখানে কয়েকজন ওয়ার্ড বয় সহ কয়েকজন ডক্টর এলো। ইরফান ওদের দেখে আবিদের দিকে ইশারা করলো। ওরা আবিদকে নিয়ে গেল। আবিদ মেন্টালি অসুস্থ, তাই ওর ট্রিটমেন্ট দরকার, তাই ইরফান ওদের ডেকেছে। ওরা আবিদকে নিয়ে গেল। আনিশার সব শুনে কান্না করছে। ইরফান আনিশার পাশে গিয়ে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, সরি বনু, তোমাকে তখন মারার জন্য। না ভাইয়া, এইভাবে বলবেন না। আমি জানি আপনি আমার ভালোর জন্যই করেছেন, কিন্তু ইয়াশ ও কেমন আছে? আর মামা কিভাবে এমনটা করতে পারলো? ইয়াস আইসিইউতে আছে, আর আবিদ ও মেন্টালি অসুস্থ। আমি বাসার সব খবরই রাখতাম। একদিন তোমাদের বাসায় সামনেও গিয়েছিলাম, ওখানে একটা দরকার ছিল, ভাবলাম তোমার সাথে দেখা করি। আম্মু বাবা অনেক চিন্তা করছে, তাদের তুমি আমার হয়ে কিছু বলে দিতে পারবা। কিন্তু তোমার রুমের জানালার সামনে দাঁড়িয়ে দেখি আবিদ তোমার রুমে, তাও অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তারপর চলে যাই। আমার সন্দেহ লাগে, খোঁজ নিই, সব জানতে পারি, আর চলে আসি ভাইয়ের ভালোবাসা রক্ষা করতে। কিন্তু হয়তো দেরি করে ফেলেছি। আমার ভাইটা আমার উপর অভিমান নিয়েই চলে যাবে হয়তো। না ভাইয়া, কান্না করে বলে উঠলো আনিশা। পরের দিন সকালে ইয়াশ এখন আগের থেকে অনেকটা ভালো আছে। ইরফান ইয়াশের সাথে আছে। ইয়াশের জ্ঞান ফিরলে ঘুমের মেডিসিন দেওয়া হয়, তাই ও এখনো কাউকেই দেখেনি। আনিশা বসে আছে পাশে ওর আম্মু। ইয়াশের মা এবারও মূর্ছা গিয়েছেন আদরের ছোট ছেলেকে এই অবস্থায় দেখে। তার পাশে রিশাদ সাহেব নাক মুখ কুঁচকে বসে আছেন। ইরফান মায়ের কেবিনে এসে বাবাকে এভাবে বসে থাকতে দেখে বিচলিত কণ্ঠে বলেন, কি হয়েছে বাবা, কোনো অসুবিধা? এভাবে মন খারাপ করে বসে আছে যে? রিশাদ সাহেব ছেলের মুখের দিকে তাকিয়ে চোখ ফিরে নেবেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমরা আমাকে শান্তি দিবে না বলে ঠিক করেছো। হতচ্ছাড়াগুলো, তুমি হারিয়ে গেলে, তারপর তোমার ভাই এমন করলো, এখন তোমার মা মূর্ছা গিয়েছে। আমি কেন এখানে সুস্থ আছি বুঝতে পারছি না। ইরফান বুঝলো আবহাওয়া ভালো না, কিছু করতে হবে। ইরফান বাবাকে তেল দিতে বলল, আব্বু তুমি হলে ইয়াং, তুমি আমাদের থেকেও শক্তিশালী, আর তাই এখনো ভালো আছো। হতচ্ছাড়া, বের হয়ে এখান থেকে। আর তোর ভাইয়ের জ্ঞান ফিরলে ডাকবি আমায়, একটা থাপ্পড় দিব। আমার হার্টের প্রবলেম বাঁধানোর জন্য কাহিনী শুরু করেছে সব। ইরফান চুপিসারে বেরিয়ে এলো। বাবার মেজাজ সেই লেভেলের খারাপ, কিছু বললে ছ্যাত করে উঠছেন। কাল অবধি চুপসে ছিল। যে ভোর রাতে শুনেছে ইয়াশ ভালো আছে, ব্যাস আগের ফর্মে ফিরেছেন। এদিকে মুখ কাঁদো কাঁদো করে ইয়াশের পাশে বসে আছে আনিশা। ইয়াশের জ্ঞান ফিরতে চোখ পিটপিট করে তাকায়। আনিশাকে দেখে কপাল কুঁচকে তাকিয়ে আছে। আনিশা ইয়াশের জ্ঞান ফিরতে দেখে ডক্টরকে ডাকে। ডক্টর ইয়াশকে চেক আপ করে চলে যায়। ইরফান, আনিশা, আনিশার বাবা, রিশাদ সাহেব এখন ইয়াশের কেবিনে উপস্থিত। আনিশা ইয়াশের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন তোমার? কে আপনি? ইয়াশের প্রশ্ন সকলের কপালে ভাঁজ পড়ল। তুমি আমায় চিনতে পারছো না? আব্বু দেখো, এই মহিলা আমায় তুমি করে বলছে। আনিশা মুখ কাঁদো কাঁদো হয়ে গেছে। রিশাদ সাহেব বুঝতে পারছেন না তার ছেলে কেন নিজের বউকে চিনতে পারছে না। তাজ্জব ব্যাপার। ইরফান ডক্টরকে ডেকে আনলো। ডক্টর জানালো, ওনার মাথায় আঘাত লেগেছে, আর তাই মেমোরি লস হয়েছে, যাকে বলে শর্ট টাইম মেমোরি লস। রিসেন্ট হওয়া এই বিষয়গুলো উনি ভুলে গেছেন। বলে ডক্টর রুম থেকে বেরিয়ে যায়। রিশাদ সাহেব মাথায় হাত দিয়ে কেবিনে থাকা সোফায় বসে পড়েন। ইরফান কি বলবে ভাবছে, কারণ তার মা এই কথা শুনলে আবারও জ্ঞান হারাবেন। আনিশা আর পারল না, শব্দ করে কেঁদে উঠল। রিফাত সাহেব মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন, আর ইয়াশ ফেলফেল করে তাকিয়ে আছে। আনিশা কাঁদতে কাঁদতে বলছে, এটা কেমন কথা বাবা? বিয়ের পর 6 মাস সংসারই করতে পারলাম না, এখন সবটা ঠিক হলো আর এনি এভাবে সব ভুলে গেল? ইয়াশ রিহাত সাহেবের দিকে তাকিয়ে বলে, বাবা, এই মহিলাকে যেতে বলো। ফ্যাস ফ্যাস করে কাঁদছে শুধু। আমার রাগ লাগে মেয়েদের ন্যাকা কান্না দেখলে। আনিশা কান্না থামিয়ে বলল, আপনি আমায় মহিলা বলছেন কেন? আমি এখনো মহিলা হইনি, আর নিজের বউকে চেনেন না? আর কি দেখতে হবে আমায়? এই জন্যই বিয়ে করতে চাইনি। ইয়াশ ভাবুক ভঙ্গিতে বলল, আমি আপনাকে বিয়ে করিনি তো। এদিকে আনিশা আবারও জড়িয়ে কেঁদে উঠল। ইরফান কি করবে ভাবছে, কারণ এর মধ্যে নার্স এসে বলে গিয়েছে রাহিমা বেগমের জ্ঞান ফিরেছে এবং সেই ইয়াশের সাথে দেখা করতে চায়। রিশাদ সাহেবের পাশে গিয়ে ইরফান বলল, বাবা আম্মুর জ্ঞান ফিরেছে। রিশাদ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে, যেন সে এক অদ্ভুত কথা বলেছে। হঠাৎই ইয়াশ বলল, আম্মু। সকলের দৃষ্টি এখন রাহিমা বেগমের দিকে। রাহিমা বেগম ইয়াশের কাছে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। ইয়াশও মাকে জড়িয়ে ধরে। রাহিমা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন,
আমাকে মাফ করে দে বাবা, অনেক কথা বলেছি, আমি ভুলেই গিয়েছিলাম। তোরা দুইজন যে আমার কলিজার টুকরো, তোদের কারো কিছু হয়ে যে আমার বুকে এসে লাগে। আম্মু এমনভাবে বলছো কেন? ইয়াস আর রহিমা বেগম কথা বলছেন। রিশাদ সাহেব ইরফানের হাত ধরে নিচু করে কানে কানে বলেন, একটা চেয়ারের ব্যবস্থা করো তোমার মায়ের বসার জন্য। কেন আপু? আমি তো ভাইয়ের বেডের পাশেই বসে আছে, পরে এখানে এসে বসবে, চেয়ার লাগবে না। ওরে হতচ্ছাড়া। আর বলতে পারলেন না তার আগেই শোরগোল শুরু হলো। রহিমা বেগম আবারও মূর্ছা গেছেন। ছেলে তার বউকে চিনতে পারছে না, এমনকি তাকেও সন্দেহ করছে। সে নাকি আগের থেকে শুকিয়ে আছে, তাই সে তার মা কি না এটা নিয়ে ইয়ার সন্দেহ করছে। রাহিমা বেগম এই শখ নিতে পারেননি, তাই আবারও মূর্ছা গেলেন। ইরফান অসহায়ভাবে বাবার দিকে তাকালো। রিশাদ সাহেব ঝাঁঝালো কণ্ঠে বলেন, বলেছিলাম না আমি। 15 দিন পর আজ ইয়াসকে বাসায় আনা হয়েছে। সবই ঠিকঠাক, তবে রাহিমা বেগম মুখ ভার করে আনিশাকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছেন। আনিশা ভাবছে এ কেমন জামাই হলো তার, নিজের বউকে ভুলে গেল, কি সাংঘাতিক কথা। ইয়াস এসে রুমে গিয়ে দরজা দিয়েছে। রিশাদ সাহেব মনোযোগ দিয়ে পেপার পড়ছেন। ইরফান কফির মগ হাতে নিয়ে গার্ডেনের দিক থেকে আসতেই সবাই এভাবে বসে থাকতে দেখে ভ্রু কুচকে ফেলে। আম্মু, ভাবি। কেউ কোনো জবাব দেয় না। রিশাদ সাহেব বলল, বাড়িটা সার্কাস হয়ে গেছে, এখন আরো কি কি দেখবো কে জানে। ইরফানের হাসি পেল, তবু কন্ট্রোল করলো। রাহিমা বেগম বললেন, তুমি এসব রাখো। আমার কথা হলো, ডাক্তারকে কেন কিছু বললে না? ওই ডাক্তার কিছু করেছে, না হলে আমার ওমন ভোলাভালার ছেলে এভাবে বউ আর মাকে কেন ভুলবে? তোমার কি মনে হয় ইয়াসের মা আমি কোনো ষড়যন্ত্র করেছি? করতেই পারো, ছেলে মা পাগল কিনা তোমার তো সহ্য হয় না, তাই বলে এই মাসুম বৌমাটার কথা ভাববে না? ইরফান কপাল চাপড়ালো। কেন এসে কথা বললো? এখন এরা ঝগড়া শুরু করে দিয়েছে। যদিও ভালো লাগছে, বাড়িটা আগের মতো হয়ে গেছে। বিকেল 5টা। ইয়াস ঘুম থেকে উঠে এসে দেখে সবাই ঘুম। আনিশা সোফায় বসে মুভি দেখছে। ইয়াস এসে ওকে বলে, এই যে আপু, আমায় খাবার বেড়ে দিন তো। এদিকে আনিশা একবার ইয়াসের দিকে তাকালো, তারপর পাশে রাখা নিজের ফোন স্ক্রিনে নিজেকে একবার দেখে নিল। না, তাকে তো আপু বা মহিলা এমনটা লাগছে না। তাহলে কেন ইয়াস তাকে বারবার এমন করে বলছে? দুঃখী দুঃখী মুখ নিয়ে গেল খাবার গরম করতে। ইয়াস খাচ্ছে, আনিশা পাশে বসে আছে। একটু পর নাক টেনে কান্না করছে। ইয়াস খাবার রেখে আনিশার দিকে তাকিয়ে বলল, আপনি কি ছ্যাঁকা খেয়েছেন আপু? আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে গেছে, তাই এভাবে কাঁদছেন? আনিশা ছ্যাত করে উঠল ইয়াসের কথায়। লজ্জা লাগে না? হ্যাঁ, নিজের বউকে চিনেন না? আমি বিয়ে করিনি তো। আর যদি আপনি আমার বউ হতেন, তুমি করে বলতেন আপনি না, তাই না? কি খাচ্চর আপনি! হসপিটালে তুমি বলছিলে বলে কম কথা শোনাননি। আমি বুঝে গেছি আমাকে দিয়ে সংসার হবে না। আনিশা উঠে চলে গেল। ইয়াস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নারীমা নিয়ে এক অদ্ভুত চরিত্র। আমি ভালো কথা বলেছিলাম আর আমাকে ঝাড়ি দিল। ভালো মানুষের দাম নেই সমাজে। বলে খাবার মনোযোগ দিল ইয়াস। রাতে খাওয়া দাওয়া শেষে যে যার রুমে ঘুমাতে গেছে। আনিশাও ইয়াসের রুমে এসে কাবার থেকে একটা গোলাপি রঙের 2 পিস নিয়ে চেঞ্জ করতে গেল। ইয়াস বারান্দায় তখন। চেঞ্জ করে এসে দেখে ইয়াস শুয়ে পড়েছে। আনিশা লাইট অফ করে ইয়াসের পাশে গিয়ে শুয়ে পড়ে। রাত প্রায় 3:30টার কাছাকাছি। তখন এক চিৎকারে লাফিয়ে ওঠে আনিশা। ইয়াস অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আনিশা জিজ্ঞেস করে, কি হয়েছে? চেঁচাচ্ছেন কেন এত রাতে? আপনি তো আপু সুবিধার না, এত রাতে আমার রুমে কেন? আমার সব কেড়ে নিতে এসেছেন? ছি ছি, পুরুষ নির্যাতন আইন নেই বলে এভাবে আপনি আমার রুমে আসবেন? এদিকে আনিশা তত্ত্বা খেয়ে গেছে ইয়াসের কথা শুনে। এটা কি বললো এ লোক? আনিশা বলে, আপনি তো আচ্ছা বদলোক। হ্যাঁ, বউ আমি আপনার, এত অপবাদ একদম দিবেন না। আর যদি একটা আওয়াজও করেছেন তো সত্যি আপনার সব কেড়ে নেব। বদলোক একটা। আনিশা কথাগুলো বলে পাশ ফিরে শুয়ে পড়ে। ইয়াস মনে মনে বলল, মেয়ে মানুষ ভালো না, কথায় কথায় ছ্যাত করে উঠে। ঘুমিয়ে পড়েও। পরদিন সকাল 9টা বাজে। আনিশা দরজার পাশে ওয়েট করছে কখন ইয়াস বাসায় ঢুকবে আর ওর হাতে থাকা লাঠি দিয়ে ওর মাথায় বাড়ি দেবে। আনিশা শুনেছে আঘাত লাগার স্থানে আবারও আঘাত পেলে স্মৃতি ফিরে আসার সম্ভাবনা আছে। ইয়াস 7টায় উঠে জগিং করতে গিয়েছে। ফেরার সময় প্রায় হয়ে গেল। আনিশা দরজার বাইরে উকি দিয়ে দেখলো একটা ছায়া এদিকে আসছে। আনিশা বিসমিল্লাহ বলে দিল একবারই। তারপর যা দেখলো তাতে তার মাথা ঘুরে গেল।
আনিশা যাকে বাড়ি মেরেছে সে আর কেউ নয়, রিশাদ সাহেব। আনিশা কি করবে ভেবে পায় না। রিশাদ সাহেব ওকে দেখার আগে দৌড়ে রুমে চলে যায়। এদিকে রিশাদ সাহেবের মাথা আলু হয়ে গেছে। কিছুক্ষণ পর রাহিমা বেগম দেখি সন্দেহ গলায় বলেছে, কাকে টিস করতে গিয়ে গগন ধোলাই খেয়ে এসেছো? রিহাদ সাহেবের মেজাজ খারাপ হয়ে গেছে। মাথায় বরফ ধরে বসে আছেন, চুপ করে আছেন। এখন কথা বলে কথা বাড়াতে উনি চান না। রিয়াস এসেছে একটু পরে। আনিশা হলরুমে আসতে রাহিমা বেগম বলে উঠল, দেখো বৌমা, এই বয়সে বোধ হয় আমার কপাল পুড়বে। কিছু বুঝতে পারছি না, হে লোক কি চায়, অসভ্য। রিশাদ সাহেব দাঁত কিরমির করে বলেন, একদম বাজে কথা বলবে না রহিমা। অন্যায় করে আবার আমাকেই ধমকাচ্ছ? রাহিমা বেগম বকবক শুরু করলেন। আনিশা স্বস্তির শ্বাস নিল, যাক কেউ ওকে দেখেনি। পরে শ্বশুর মশাই থেকে মাফ চেয়ে নিবে। 2 মাস পর ইয়াস এখন পুরোপুরি সুস্থ। সবাই চিনতে পেরেছে, কিন্তু আনিশাকে চেনে না। আনিশাকে আপু বলে, আর আনিশা তেলে বেগুনে জ্বলে ওঠে। এমনই একদিন আনিশা ড্রয়িং রুমে বসে রাহিমা বেগমের সাথে গল্প করছিলেন। তখনই কলিং বেল বাজে। আনিশা দরজা খুলে দিতে একটি মাঝবয়সী মেয়ে দৌড়ে গিয়ে ইয়াসকে জড়িয়ে ধরে। আনিশা থ হয়ে তাকিয়ে আছে। ইয়াসও অবাক হয়েছে। মেয়েটি ইয়াসকে বলে, মিস ইউরে কতদিন দেখি না, তো কেমন ভাবনিস বেশি? আগে কল দিতি, এখন তাও দিস না, ঢং। ইয়াস কিছু বলতে যাবে তার আগে একটা ঝাড়ু এসে সামনে পড়ে ওর। ইয়াস সহ মেয়েটি তাকিয়ে দেখে আনিশা হাতে আরো 2টা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। আমার জামাইয়ের থেকে সরে যাও পেতনি। সাহস কিভাবে হয় ওর সাথে চিপকে থাকার? ও আমাকে চেনে না বলে যা ইচ্ছা তাই করবে তুমি? সর। বলে ঝাড়ু নিয়ে তেড়ে গেল মেয়েটি। ইয়াসের পিছে লুকিয়ে পড়ে। রহিমা বেগম থামতে বলেছেন, কিন্তু আনিশা শুনছে না। আনিশা মেয়েটির পিছু ঝাড়ু নিয়ে ছুটতে লাগলো। এক সময় পুরো হল রুম দৌড়ে চলেছে তারা। মেয়েটির পিছে ঝাড়ু হাতে আনিশার সমান তালে দৌড়। আনিশা দৌড়াতে দৌড়াতে হঠাৎ এক টান অনুভব করলো। ইয়াস ওকে টান দিয়ে নিজের কাছে নিয়েছে। রিল্যাক্স, কিভাবে ছুটছো, পড়ে যাবা। গেলে কার কি, হ্যাঁ? ওই পেতনিকে আমি মেরে ফেলবো। বলে আনিশা ইয়াসকে ছাড়িয়ে আবারও দৌড়। মেয়েটি ইয়াসের পিছে গিয়ে লুকিয়ে পড়ে। আনিশা ওর মাথায় ঝাড়ু দিয়ে বাড়ি দিতে গেলেই মেয়েটি ইয়াসের পিছের দিকে সরে যায়, আর বাড়ি লাগে ইয়াসের মাথায়। আনিশা নিজেও হা হয়ে যায়, এটা কি করে ফেললো ও? ইয়াস ততক্ষণ জ্ঞান হারিয়েছে। রাহিমা বেগম ইয়াসের দিকে ছুটে গেল। মেয়েটি যেতে নিলে আনিশা বাধা দিল। আনিশা পানি নিয়ে গিয়ে ইয়াসের মুখে দিল। ইয়াসের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেও বলল, আনিশা, তুমি এভাবে ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছো কেন? আনিশা কি বলবে ভেবে পায় না। হাত থেকে ঝাড়ু ফেলে ইয়াসকে গিয়ে জড়িয়ে ধরে। আপনি ঠিক হয়ে গেছেন? আমি কত অপেক্ষা করতাম আপনি কবে আমায় চিনতে পারবেন তার জন্য। আমি ভাবিনি আপনি আমায় আবার চিনতে পারবেন। রাহিমা বেগম মেয়েটির হাত ধরে ওখান থেকে চলে যান। ইয়াস আনিশাকে বলে, আমি তো তোমায় রোজ আনিশা বলে ডাকতাম, তুমি ঘুমিয়ে যাওয়ার পর। আনিশা অবাক চোখে ইয়াসকে দিকে তাকিয়ে আছে। তার মানে আপনি ঠিক হয়ে গিয়েছেন আগেই? আগের মাসে ডক্টর দেখিয়ে ফেরার সময় একটা কার অ্যাক্সিডেন্ট হতে দেখায়, ওইখানে সব মনে পড়ে যায় আমার, কিন্তু প্রকাশ করি না। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমার কতটুকু ভালোবাসো। আপনি খুব খারাপ। বলে ইয়াসের বুকে মুখ লুকিয়ে ফেলে আনিশা। ইয়াস বলে, যাকে তুমি ঝাড়ু দিয়ে পিটাতে চাইছিলে সে তোমার ননদ, আব্বুর ছোট ভাইয়ের মেয়ে নাফিসা। একথা শুনে আনিশা জিভে কামড় দেয়। ইস, কি কাণ্ডটাই না করলো সে। রহিমা বেগম অবশ্য রাগ করেননি আনিশার উপর। নিজের স্বামীর সাথে কাউকে এমনভাবে দেখলে এমনটাই করা উচিত বলে তিনি মনে করেন। 2 বছর পর এখন সব বদলে গিয়েছে। ইয়াস এখন ফ্যামিলি বিজনেসে জয়েন করেছে। ইরফান আর বিয়ে করেনি। রাহিমা বেগম এখন কাঁথা সেলাই করেন অবসর সময়, কারণ সামনে তার নাতি নাতনি আসতে চলেছে। আনিশা প্রেগনেন্ট। আনিশা তো সারাদিন বসে বসে বোর হয়। ইয়াসকে ফোন দিয়ে বকে ইয়াস হাসে। তাতে আনিশার আরো রাগ ওঠে। কদিন আগেই একদিন রাতে আনিশার ঘুম আসছিল না, পা জ্বালা করছিল। ইয়াস ঘুমছিল। আনিশা এক চিৎকার দিয়ে কেঁদে ওঠে। ইয়াস লাফিয়ে ওঠে। কি হয়েছে বউ, কাঁদছো কেন? ইয়াস আর কয়েকবার জিজ্ঞেস করতে আনিশা বলে, আমি যদি মরে যাই তাহলে খবরদার আর বিয়ে করবে না। আমি অত মহান না যে আপনাকে শেয়ার করব। বলে আবারও কান্না করে। এদিকে ইয়াস বেকুলের মতো তাকিয়ে আছে ওর দিকে। তুমি এই জন্য এত রাতে কাঁদছো? ওরে পাগলি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কেন তুমি এমন ভাবছো যে তোমার কিছু হবে? আমি আছি তো, আমি থাকতে তোমার কিছু হতে দিব না। কাঁদে না, আসো বুকে এসে শুয়ে পড়ো। আনিশা ইয়াসের বুকে মাথা রাখতে ইয়াস আনিশার সামনে একটি চকলেটের বক্স ধরে। নাও খাও, তোমার তো খিদেও পেয়েছে, তাই এসব ভুলভাল ভাবছো। তুমি জানলে কিভাবে? আমি জানবো না? আমার বউয়ের সবকিছু আমি জানি, বুঝলে? আনিশা মিষ্টি হাসি দিয়ে চকলেট খাওয়ার মনোযোগ দিল। কেটে গেল 9টি মাস। সময় খুব দ্রুত চলে যায়। আনিশার ডেলিভারি ডেট আজ।
ওটির সামনে পায়চারি করছে ইয়াশ। আনিশার বাবা মা, রাহিমা বেগম, রিশাদ সাহেব, ইরফান সবাই হসপিটালে। ইয়াশকে ওটির ভেতরে যেতে বলা হয়েছে। গিয়েছিল, কিন্তু ও ওটির চারপাশ একবার চোখ বুলিয়ে নিতেই জ্ঞান হারিয়েছে ইয়াশ। তাই ওকে আর ভেতরে যেতে দেওয়া হয়নি। 1 ঘন্টা হয়েছে, এখনো ডাক্তাররা কিছু বলেনি। ইয়াশ টেনশনে ঘেমে গেছে। ইয়াশ আর না পেরে বলে উঠল, আমাকে এভাবে দাঁড় করিয়ে রাখার মানে আছে? আমি ভিতরে যাব, বউকে দেখব। টেনশনে পাগল হয়ে যাচ্ছি। মায়ের মতো মূর্ছা গিয়েছো একবার, আবার যেতে চাও? চুপচাপ বসো, ডক্টর বের হলে কথা বলবা। ইয়াশ তবু নিজের মনকে শান্ত করতে পারল না। কিছুক্ষণ পর নার্স তোয়ালে দিয়ে পেঁচিয়ে 2টো ফুটফুটে বাচ্চা নিয়ে এলো। আনিশার টুইন বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। নার্সটি ইয়াশের কোলে দিল দুজনকে। ইয়াশ অবাক হয়ে দুজনকে দেখছে। তার বিশ্বাস হচ্ছে না সে বাবা হয়েছে। সে যেন এক অন্যরকম সুখানুবাদ। রাহিমা বেগম ইয়াশের কাছে গিয়ে একজনকে কোলে নেয়। রিশাদ সাহেব নাতি নাতির মুখ দেখে বলেন, মাশাআল্লাহ। এদিকে ইয়াশ দুজনের কানে আজান দেয়। আনিশার কথা এনে 15 বার জিজ্ঞেস করেছে নার্সকে বাবু দেওয়ার পর। 2 বার হয়েছে, নার্স আর 2 বারই জিজ্ঞেস করেছে। নার্স একই কথা বলেছে, আপনার ওয়াইফ ভালো আছেন, কিছুক্ষণ পর বেডে দেওয়া হবে, তখন কথা বলতে পারবেন না। আনিশাকে বেডে দেওয়ার কিছুক্ষণ পর জ্ঞান ফেরে। আনিশার পাশে বাবুদের রেখে সবাই বেরিয়ে যায় কেবিন থেকে। ইয়াশ থেকে যায়। ইয়াশ আনিশার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, ধন্যবাদ ওয়াইফ, আমাকে পূর্ণ করে দেওয়ার জন্য। আনিশা উত্তরে মিষ্টি হাসে, বলে, আর যদি আমার কিছু হয়ে যেত, তাহলে ওদের আপনার একা মানুষ করতে হতো। হুশ, এসব বলবে না, কিছু হবে না। অনেক বাধা পেরিয়ে এক হয়েছি আমরা, আল্লাহ আমাদের আলাদা করবেন না। তোমাতেই সীমাবদ্ধ আমি, তোমার কিছু হতেই পারে না, এমন কথা আর বলবে না। আনিশা কিছু বলে না। ইয়াশ বাবুদের সাথে খেলছে। আনিশা মন ভরে দেখছে। এ যেন নতুন এক ইয়াশ। এখন থেকে হেসে খেলে আনন্দে কাটবে ওদের জীবন। অনেক বাধা পেরিয়ে এক হয়েছে ওরা। আবারও হয়তো কোনো গল্পে ওদের সাথে দেখা মিলবে নতুন রূপে। ততদিন সবাই ভালো থাকবেন, ওদের জন্য দোয়া করবেন।